হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়ানক। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালোই আছো। পরীক্ষা একদম সামনে, 22 তারিখ পরীক্ষা তোমাদের। প্রত্যেকের জন্য শুভকামনা, প্রত্যেকে খুব ভালোভাবে পরীক্ষা দিবে। আর দেখো, অলরেডি তোমরা অনেকবার জানিয়েছো আমাকে চ্যানেলে অলরেডি জানিয়েছো, বহুবার কমেন্ট করেছো তোমরা যে বংশগতি বিভেদ এবং বংশগতির আণবিক ভিত্তি ইউনিট 2 এর কিন্তু এই দুটো একদম রাজকীয় অধ্যায়, একদম একদম কিং টপিক বলা চলে এদেরকে, এবং খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ কি, এখান থেকে সবথেকে বেশি পরিমাণে কোশ্চেন আসে। আমি অলরেডি তোমাদেরকে জানিয়েছি এটাও, যে যেখান থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসবে আগে কিন্তু সেই টপিকগুলোকে বেশি করে রিভিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর তুমি কিন্তু জানো যে ইউনিট 2 থেকে কিন্তু সবথেকে বেশি কোশ্চেন হয়, এবং সেটা নিয়ার অ্যাবাউট প্রায় 20 মার্কস, 20 নাম্বার। এবং ওই 20 নাম্বারের মধ্যে কিন্তু এই দুটো অধ্যায়, বংশগতি বিভেদ এবং বংশগতির আণবিক ভিত্তি, এই দুটো অধ্যায় থেকেই কিন্তু সবথেকে বেশি প্রশ্ন থাকবে। তো সেই জন্যই কিন্তু অলরেডি আমি আজকে তোমাকে তোমাদেরকে বংশগতি বিভেদ বা ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশনস, হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশনস, এই টপিকের উপরে প্রায় ইম্পর্টেন্ট যত এমসিকিউ আছে সেগুলোকে সলভ করিয়ে দিব। অবশ্যই আমার সাথে থাকবে প্রত্যেকে, এবং চ্যানেলের একদম প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে দেখবে, ভালোভাবে বুঝবে, ঠিক আছে? আর এনিহাউ যেমন কোনো যদি প্রবলেম থাকতেই পারে, দেখো সলভ করার সময় কোনো অসুবিধা হতেই পারে, তোমার কোনো কনসেপ্টের কোনো ডাউট থাকতে পারে, তো অবশ্যই আমাকে ইনবক্স করো। আমার অলরেডি নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আমার প্রত্যেকটা স্লাইডে এক কোণে দেওয়া থাকে, দেখবে দুটো নাম্বার দেওয়া থাকে। ওই দুটো নাম্বারে আমাকে পিন করতে পারো, আমাকে মেল করতে পারো, ঠিক আছে? অন্যথা তুমি কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমার চ্যানেলে, ওকে? তবে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব তোমার ডাউটটাকে সলভ করানোর জন্য, ঠিক আছে? তো যাওয়া যাক আজকের আমাদের যেটা সবথেকে হট টপিক, একদম ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন, হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন, তুমি যা বলতেই পারো, বংশগতি বিভেদ। এর উপরে কিন্তু আমরা আজকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলোকে সলভ করাবো, যেগুলো কিন্তু তোমার 22 তারিখের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলো যাওয়া যাক। তাহলে আমরা আমাদের প্রথম এমসিকিউতে যাচ্ছি। ফার্স্ট এমসিকিউ কী বলেছে দেখো, মেন্ডেলীয় এক সংকর জননের F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত হয়? বাবু, মেন্ডেলের এক সংকর জননের F2 জনুর ফিনোটাইপিক অনুপাত, ঠিক আছে? আমি একটু ডিটেলসে করিয়ে দিই, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তারপরে আমি একটু ডিটেলিং করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, মেন্ডেলের এক সংকর জননের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে F2 জনুর 3:1, ওকে? 3:1 হচ্ছে মেন্ডেলের এক সংকর জননের F2 জনুর ফিনোটাইপিক অনুপাত। কি করে হচ্ছে দেখো, তুমি এখানে কষতে পারো ক্যাপিটাল টি বাই ক্যাপিটাল টি, যদি আমরা P1 জেনারেশন নিই, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন ক্রস, বলে ফেললাম, ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন ক্রস যদি আমরা করি কার সঙ্গে, হোমোজাইগাস স্মল টি বাই স্মল টির সঙ্গে, তাহলে সেখান থেকে গ্যামেট কি আসবে স্যার? সেখান থেকে গ্যামেট আসবে, আমরা জানি যে গ্যামেট তৈরির সময় মেন্ডেলের পৃথকীভবনের সূত্র হয়, অর্থাৎ গ্যামেট তৈরিকালীন সময়ে ডিপ্লয়েড জীব পরস্পর থেকে পৃথক হয়ে যায়। যদি পৃথক হয়ে যায়, এখানে ক্যাপিটাল টি, এখানে থাকবে অবশ্যই স্মল টি, এখানে স্মল টি। তুমি চাইলে চেকারবোর্ড করতে পারো, নাহলে আমি যে শর্টকাট শিখিয়ে দিয়েছি তোমাকে, এই ছোট করে যে সমস্ত কনসেপ্ট দিয়ে ক্রস করানো যায়, ওই ক্রসগুলো তুমি এখানে করতে পারো। কিভাবে? সেটা 1, 2, 3, 4, 1-এর সঙ্গে 3 একবার ক্রস হবে, 1-এর সঙ্গে 4, 2-এর সঙ্গে 3 একবার ক্রস হবে, 2-এর সঙ্গে 4 একবার ক্রস হবে। তাহলে কীভাবে হচ্ছে, ক্যাপিটাল টির নিচে কী বসবে? স্মল টি, 2-এর সঙ্গে 1-এর সঙ্গে 4, ক্যাপিটাল টি বাই স্মল টি, 2-এর সঙ্গে 3, ক্যাপিটাল টি বাই স্মল টি, 2-এর সঙ্গে 4, ক্যাপিটাল টি বাই স্মল টি, ওকে? এটাকে আমরা কি বলি স্যার? এটাকে আমরা বলে থাকি F1, মানে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। দেখো, এখানে তুমি দুটো অনুপাত পাবে, তার মধ্যে একটা হচ্ছে দুটো অনুপাত পাবে তুমি, তার মধ্যে একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে ফেনোটাইপিক, ওকে? একটা হচ্ছে ফেনোটাইপ অনুপাত, আরেকটি হচ্ছে জেনোটাইপ অনুপাত বা জিনোটাইপ অনুপাত, ওকে? তো একটা হচ্ছে ফেনোটাইপ অনুপাত আর একটা হচ্ছে জিনোটাইপ অনুপাত। দেখো, ফেনোটাইপ অনুপাত তুমি কি পাবে? ফিনোটাইপ মানে যেটা বাহ্যিক প্রকাশ। দেখো, এখানে সবাই কিন্তু লম্বা, এখানে প্রত্যেকেই কিন্তু লম্বা, ঠিক আছে? এখানে প্রত্যেকেই কিন্তু লম্বা, অর্থাৎ দেখো এর কোনো তুমি অনুপাত পাবে না। কেন অনুপাত পাবে না? কারণ এটা F1। এবারে F1কে যদি তুমি সেলফ ক্রস করো, নিজেদের মধ্যে ক্রস করো, অর্থাৎ ক্যাপিটাল টি বাই স্মল টি তোমাকে F2 জানতে চেয়েছে, কিন্তু ভালো করে বুঝবে, তোমাকে কি জানতে চেয়েছে? F2 জানতে চেয়েছে। আর আমি এখন কি বের করেছি? F1 বের করেছি। এবারে F1 এর মধ্যে যদি আমরা সেলফ ক্রস করি, ক্যাপিটাল টি বাই স্মল টি ক্রস ক্যাপিটাল টি বাই স্মল টি, তাহলে কি হবে? একই রকমভাবে তুমি এখানে গ্যামেট বের করো, আমি এখানে করে নিচ্ছি গ্যামেটগুলো। এখান থেকে কি গ্যামেট বেরোবে? ক্যাপিটাল টি, এখান থেকে স্মল টি, এখান থেকে একই রকমভাবে ক্যাপিটাল টি, আর কি বেরাবে? স্মল টি। এবার তুমি ক্রস করো, এটা 1, 2, 3, 4, তাহলে 1-এর সঙ্গে কি ক্রস বলেছি? 3, 1-এর সঙ্গে 4, 2-এর সঙ্গে না, তুমি চেকারবোর্ড করে দাও, চেকারবোর্ড করে দিলে সব থেকে বেস্ট হবে। এখানে একটু এলোমেলো হয়ে যাবে, তোমার বুঝতে কষ্ট হবে। চেকারবোর্ড করে দিতে পারো। এখান থেকে দেখো গ্যামেট কি বেরাবে,
এখানে পুরুষ স্ত্রী, ঠিক আছে। দেখো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্রস করো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি ক্যাপিটাল টি, স্মল টি স্মল টি। তাহলে কী বেরাচ্ছে এখানে দেখো লম্বা, আর কি বেরোচ্ছে বেটে। ওকে, লম্বা কতগুলো বেরোচ্ছে, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, দুটো হচ্ছে শঙ্কর লম্বা, আর একটা হচ্ছে বিশুদ্ধ বেটে। বেটে সবসময় বিশুদ্ধই হয়, কারণ রিসেসিভ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে খাঁটি হবে, তাই বিশুদ্ধ বলার দরকার নেই, বেটে বললেই হবে। লম্বা 3টে, বেটে কটা, একটা। তাহলে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত, 3:1। ফিনোটাইপ মানে যেটা বাইরে প্রকাশ পাচ্ছে সেটাকে আমরা কি বলি, ফিনোটাইপ বলি। এবার বলে জিনোটাইপ অনুপাত কত, জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। কী করে, কারণ বিশুদ্ধ লম্বা কটা, একটা, সেটা কি ক্যাপিটাল টি বাই ক্যাপিটাল টি। শঙ্কর লম্বা কটা, দুটো, কি ক্যাপিটাল টি স্মল টি। আর বেটে কটা, একটা। সো 1:2:1। ওকে, জিনোটাইপিক অনুপাত কত, 1:2:1। জিনোটাইপ মানে যেটা ভেতরে রয়েছে, আর ফিনোটাইপ মানে যেটা বাইরে প্রকাশ পাচ্ছে। তো প্রকাশ কি পেয়েছে, 3টে লম্বা, একটা বেটে। আর জিনোটাইপ কি হয়েছে, একটা বিশুদ্ধ লম্বা, দুটো শঙ্কর লম্বা এবং একটা হচ্ছে বেটে। তো এই জন্য 1:2:1 জিনোটাইপিক রেশিও মেন্ডেলের এক শঙ্কর জননের F2 জনুর, আর ফিনোটাইপিক রেশিও হচ্ছে কত, 3:1। কারণ শঙ্কর হতেই পারে বাট লম্বা, তো ওই জন্য বাইরে তো তুমি আর বুঝতে পারবে না যে কোনটা শঙ্কর কোনটা বিশুদ্ধ, তুমি এটাই দেখতে পাবে যে লম্বা না বেটে। তো সেই জন্যই কিন্তু দেখতে পাবো আমরা 3টেই লম্বা যদি ফিনোটাইপ দিক দিয়ে দেখতে হয়, আর একটা বেটে। আর জিনোটাইপ দিক দিয়ে যদি দেখতে হয় তাহলে একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, দুটো শঙ্কর লম্বা, আর একটা বিশুদ্ধভাবে বেটে। মানে বেটে মানেই বিশুদ্ধ, তার কারণ কি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর আমরা জানি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা খাঁটি হয়, মানে হোমোজাইগাস বা বিশুদ্ধ অবস্থাতেই প্রকাশ পায়। কিন্তু প্রকট বৈশিষ্ট্য এটা কিন্তু বিশুদ্ধ অবস্থাতেও প্রকাশ পাবে, আবার শঙ্কর অবস্থাতেও প্রকাশ পাবে। ঠিক আছে, চলো আশা করি বুঝতে পেরেছো। মেন্ডেলের এক শঙ্কর জননের F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে তাহলে 3:1। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। আর জিনোটাইপিক হচ্ছে 1:2:1। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, মেন্ডেলীয় দ্বিশঙ্কর জননের টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত কত। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মেন্ডেলের দ্বিশঙ্কর জননের টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত কত। বাবু টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত যদি এক শঙ্কর জনন হয়, মন দিয়ে শুনে নাও, যদি এক শঙ্কর জনন হয় তাহলে তার টেস্ট ক্রসের F2 জনুর ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:1। আর যদি দ্বিশঙ্কর জনন হয় তাহলে তার টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:1:1:1 দ্বিশঙ্কর যদি হয়। ওকে, তো সেটা কিভাবে হচ্ছে সেটাকে আমরা ক্রস করে দেখাবো, অবশ্যই ভালো করে বুঝিয়ে দিব, সেটাকে বুঝে নাও। দেখো এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, নেক্সট আমরা টেস্ট ক্রসটা বোঝাবো এক শঙ্কর এবং দ্বিশঙ্করের। দেখো টেস্ট ক্রস ভালো করে বোঝো। প্রথমত এক শঙ্কর জননের টেস্ট ক্রস, দেখো টেস্ট ক্রস মানে কি বলো তো, টেস্ট ক্রস মানে দুটো বিশুদ্ধ প্রাণীর মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে F1-এ যে শঙ্কর উৎপন্ন হচ্ছে সেই শঙ্করের সঙ্গে জনিত্রী জনুর যদি বিশুদ্ধ রিসেসিভ বা প্রচ্ছন্নের সঙ্গে ক্রস করানো হয় তখন সেই ক্রসকে আমরা টেস্ট ক্রস বলি। কিভাবে স্যার বুঝিয়ে দিন। সাপোজ তুমি ধরে নাও যে আমি এখানে প্রথমে P1-এ ক্রস করাচ্ছি কার সঙ্গে, ক্যাপিটাল টি বাই ক্যাপিটাল টি ক্রস স্মল টি বাই স্মল টি। দেখো এটা নতুন করে ক্রস করাবো না, আমরা প্রিভিয়াস কোশ্চেনে করিয়েছি, সেখানে তুমি দেখেছো, বুঝতে পেরেছো। এখান থেকে যদি আমরা F1 বের করাই তাহলে F1 যতগুলো বেরোবে সবগুলোই কিন্তু কি হবে, অবশ্যই ক্যাপিটাল টি বাই স্মল টি বেরোবে। এবারে টেস্ট ক্রস বলছে যে এই যে F1-এ যে উৎপন্ন হয়েছে তার সঙ্গে তোমাকে ব্যাকে চলে যেতে হবে, ব্যাকে গিয়ে কেবলমাত্র ডাবল ডোজে যে রিসেসিভ বৈশিষ্ট্যটা আছে ওর সঙ্গে ক্রস করাতে হবে জনিত্রীর। এটা তো জনিত্রী, পি মানে বুঝতে পেরেছো, পি প্যারেন্টাল জেনারেশন মানে হচ্ছে জনিত্রী, তো পি মানে হচ্ছে জনিত্রী। তো এই যে পি
প্যারেন্টাল জেনারেশনের যেটা যে একদম পাক্কা রিসেসিভ ক্যারেক্টার বা প্রচ্ছন্ন, তার সঙ্গে যদি তুমি F1 এর সংকরের মধ্যে ক্রস করাও তখনই কিন্তু সেই ক্রসকে কি বলা হয়, তখন সেই ক্রসকে আমরা টেস্ট ক্রস বলি। আচ্ছা, এটা হচ্ছে এক সংকর জননের টেস্ট ক্রস। কেন? কারণ এখানে আমরা একটা লোকাস নিয়ে কাজ করছি, তো একটা লোকাস নিয়ে কাজ করছি মানে নিঃসন্দেহে এটা এক সংকর জননের টেস্ট ক্রস। এই এক সংকর জননের টেস্ট ক্রসে তুমি দেখো F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত, দেখো তুমি এখানে বের করো, ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। এবার তুমি ক্রস করো, আমি শিখিয়েছি 1 2 3 4, তো একের সঙ্গে 3-এর মধ্যে ক্রস করে একের সঙ্গে 3 ক্রস হলে কী বেরোবে, ক্যাপিটাল টি বাই স্মল টি। একের সঙ্গে 4 ক্যাপিটাল টি বাই স্মল টি, 2-এর সঙ্গে 3 স্মল টি বাই স্মল টি, 2-এর সঙ্গে 4 স্মল টি বাই স্মল টি। তাহলে কি হলো, দুটো লম্বা আর দুটো কি হয়েছে, বেটে। আমাকে কিন্তু জিনোটাইপ চাইনি, ফিনোটাইপ চেয়েছে। দুটো দেখেছি আমরা সংকর লম্বা পেয়েছি, অর্থাৎ লম্বা পেয়েছি, আর দুটো বেটে পেয়েছি। তাহলে 2:2, 2 একে 2, 2 একে 2। তাহলে টোটাল কত হচ্ছে, দেখো এক সংকর জননের F2 জনু, এটা F1, এটা F1 বেরিয়েছিল। এই F1 এর মধ্যে আমি ক্রস করিয়েছি F1 এর সঙ্গে কাকে, জনিত্রী জনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে ক্রস করিয়েছি। তো আমরা F2 পেয়েছি। F2তে আমরা দেখতে পাচ্ছি দুটো লম্বা হয়েছে, দুটো বেটে হয়েছে। তো 2:2, 2 একে 2, 2 একে 2, মানে 2কে যদি কাটিয়ে দিই তাহলে 1:1 হচ্ছে। তাহলে এক সংকর জননের টেস্ট ক্রসের F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত হয়, 1:1। এবারে বলো আমাকে এখানে কি জানতে চেয়েছে, স্যার আমাকে এখানে জানতে চেয়েছে দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত। তাহলে দেখানো যাক দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত কি হবে। তার জন্য দ্বিসংকর জননটাকে ভালো করে বুঝতে হবে। তুমি জানো দ্বিসংকর মানে কটা লোকাস থাকবে, দুটো লোকাস থাকবে। এখানে আমরা একটা লোকাসকে নিয়ে কাজ করেছি এবং সেটা হচ্ছে মটর গাছের দৈর্ঘ্যের লোকাস, মানে যে জিন নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে মটর গাছের দৈর্ঘ্যের জিনকে নিয়ে কাজ করেছি। আর এখন যে আমরা কাজ করব সেটা হচ্ছে দুটো লোকাসকে নিয়ে। তার মধ্যে আমি সাপোজ ধরে নিলাম যে আমি বীজের আকৃতি নিলাম আর বীজের রঙকে নিলাম, তো সেটাকে নিয়ে ক্রস করে কিন্তু আমরা দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাতকে বের করতে পারবো। চলো দেখা যাক। আশা করি এক সংকর জননের টেস্ট ক্রসের অনুপাত তুমি বুঝতে পেরে গেছো। এবারে চলো দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত। দ্বিসংকর জননের টেস্ট ক্রস, চলো দ্বিসংকর জননের টেস্ট ক্রস। তাহলে দেখো ক্যাপিটাল ওয়াই বাই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর। বলেছি কটা লোকাস নিতে হবে, দুটো লোকাস। তো এটাকে তুমি P1 করো, প্যারেন্টাল জেনারেশন, ক্রস স্মল ওয়াই বাই স্মল ওয়াই, স্মল আর বাই স্মল আর। ওকে, এবারে তুমি এখান থেকে কি করবে, এখান থেকে তুমি গ্যামেট বের করো। কি গ্যামেট বেরোবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আর এখান থেকে বেরোবে কি স্মল ওয়াই স্মল আর, আর কি বেরোবে স্মল ওয়াই স্মল আর। এবারে তুমি ক্রস করো 1 2 3 4, নতুন করে বলার কিছু নেই। একের সঙ্গে 3 4, 2-এর সঙ্গে 3 4 ক্রস করলে দেখবে একটাই বেরোচ্ছে। কি বেরোচ্ছে, সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। কি বেরোবে কি বেরোবে না, এটা বেরোবে। তো এটাকে আমরা কি বলতে পারি, F1 বলতে পারি। এবার আমি কি বললাম, এই F1-এ যারা বেরিয়েছে বা যে বেরিয়েছে তার সঙ্গে আমাকে কি করতে হবে, টেস্ট ক্রস মানে জনিত্রী জনুর যে রিসেসিভ আছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আছে, তার সঙ্গে ক্রস করাতে হবে। তাহলে তুমি এখানে ক্রস করাও, কি পেয়েছো তুমি, ক্যাপিটাল ওয়াই বাই স্মল ওয়াই, ক্যাপিটাল আর বাই স্মল আর, ক্রস জনিত্রী জনুর প্রচ্ছন্ন কে আছে, স্মল ওয়াই বাই স্মল ওয়াই, স্মল আর স্মল আর। এবারে দেখো এখানে মজা আছে কিন্তু, আমি এবার এখানে করে দেখাচ্ছি, এখানে জায়গা আছে, এখানে দেখাচ্ছি। দেখো এখানে দেখো তুমি এখানে কি পেয়েছো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। বাবু এই কন্ডিশনটাকে আমরা কি বলবো, হেটারোজাইগাস না হোমোজাইগাস? অবশ্যই হেটারোজাইগাস। হেটারো মানে হচ্ছে সংকর। দুটো লোকাস যদি সংকর অবস্থায় থাকে তো তাদের মধ্যে কি হয়, ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার যদি হয় তাহলে এখান থেকে কত ধরনের আমি গ্যামেট পাবো, এই 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 জনু থেকে, মানে এই জনিত্রী থেকে, এই জনিত্রীটা থেকে আমি এটাকে P2 বলা হয়, সেকেন্ড প্যারেন্টাল জেনারেশন, কারণ আমি F1-কে P2-তে কনভার্ট করতে পারি। তো এখান থেকে আমি কত ধরনের গ্যামেট পাবো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর পাবো, স্মল ওয়াই স্মল আর পাবো, আর কি পাবো স্যার, ক্রসিং ওভার হবে। স্মল ওয়াই কার সঙ্গে যাবে, ক্যাপিটাল আর এর সঙ্গে যাবে, আর ক্যাপিটাল ওয়াই কার সঙ্গে যাবে, স্মল আর এর সঙ্গে যাবে। স্মল ওয়াই ক্যাপিটাল আর এর সঙ্গে যাবে, আর ক্যাপিটাল ওয়াই কার সঙ্গে যাবে, স্মল আর এর সঙ্গে। কেন না স্যার, ক্রসিং ওভার হচ্ছে। ক্রসিং ওভার মানে মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশায় নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময়। দেখো দুটো ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় হচ্ছে, যার জন্য ক্যাপিটাল ওয়াই স্মল আর এর সঙ্গে যাচ্ছে, আবার স্মল ওয়াই ক্যাপিটাল আর এর সঙ্গে যাচ্ছে। তো এখানে আমরা কত ধরনের গ্যামেট পেলাম, 4 ধরনের গ্যামেট। স্যার এখানে কত ধরনের গ্যামেট হবে, স্যার এখানে এক ধরনেরই হবে, কারণ স্মল ওয়াই আর কি হবে, স্মল আর হবে। তো স্মল ওয়াই স্মল আর। এবার তুমি ক্রস করো, এদের প্রত্যেকের সঙ্গে তুমি একে ক্রস করো, দেখো কি কি উৎপন্ন হচ্ছে।
দেখো কী কী উৎপন্ন হচ্ছে। দেখো প্রথমে কি উৎপন্ন, মোট কতগুলো বেবি উৎপন্ন হবে? 4টে উৎপন্ন হবে। 4টে জিনোটাইপ কী হবে দেখো, এবং ফিনোটাইপ কী হবে দেখো। ক্যাপিটাল আই ক্যাপিটাল আর বাই স্মল আই স্মল আর, তারপরে কী হবে স্মল আই স্মল আর বাই স্মল আই স্মল আর, তারপরে কী হবে স্মল ওয়াই ক্যাপিটাল আর বাই স্মল ওয়াই স্মল আর। কেন স্মল ওয়াই স্মল আর? কারণ এখানে এটা কমন আছে। তারপরে কী হবে ক্যাপিটাল আই স্মল আর বাই স্মল ওয়াই স্মল আর। তাহলে বুঝলে 4 ধরনের জিনোটাইপ পেলে তাহলে রেশিও কত হবে? 1:1:1:1। এটা কি অনুপাত? দ্বিসংকর জননের F2 জনুর টেস্ট ক্রসের F2 জনুর জিনোটাইপিক অনুপাত। স্যার ফিনোটাইপিক অনুপাত কী হবে? সেটাও কিন্তু এই একই হবে 1:1:1:1। অর্থাৎ দ্বিসংকর জননের F2 জনুর জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত টেস্ট ক্রসের মাথায় রাখবে, টেস্ট ক্রসের জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত সবসময় কিন্তু একই হয়। অর্থাৎ দেখো এখানে ফিনোটাইপ বৈশিষ্ট্য তুমি কি পাবে? হলুদ গোলাকার বীজ যুক্ত মটর গাছ। এখানে কি পাবে? সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। তাহলে কত ধরনের হলো? 2 ধরনের। 1:1 কমপ্লিট। আরও 2টো এক আছে, আলাদা আলাদা বেরোবে। দেখো এখানে কি বেরোবে? এখানে বেরোবে সবুজ গোলাকার বীজযুক্ত মটর গাছ, আর এখানে কি বেরোবে? এখানে বেরোবে হলুদ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। তাহলে মোট কত ধরনের তুমি গাছ পেলে মটর গাছ? একটা হচ্ছে হলুদ গোলাকার, একটা হচ্ছে সবুজ কুঞ্চিত, একটা হচ্ছে হলুদ কুঞ্চিত, একটা হচ্ছে সবুজ গোলাকার। তাহলে মোট 4 ধরনের তুমি মটর গাছ পাচ্ছ। তো সেটাকে আমরা কি বলতে পারি? 1:1:1:1। ওকে, তাহলে দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত F2 জনুতে ফিনোটাইপিক 1:1:1:1, জিনোটাইপিক অনুপাতও কিন্তু সেম 1:1:1:1। আর যদি একসংকর জনন ধরি তাহলে সেখানেও কিন্তু জিনোটাইপিক অনুপাত হচ্ছে F2 জনুর টেস্ট ক্রসের 1:1, আর ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:1। ওকে, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আশা করি বুঝতে পেরেছো। প্রথম দুটো কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, তোমার পরীক্ষায় আসতেই পারে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে এভাবেই কষে বের করাতে হবে, এভাবেই কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে হবে, ভালো করে কষতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে। এখানে আন্দাজে কিন্তু কিছুই হয় না, আর এখানে মুখস্থের কিচ্ছু নেই। কারণ আমরা আগের টপিকগুলো পড়িয়েছি, সেখানে কিন্তু মুখস্থের অনেক কিছু ছিল। ইনফরমেটিভ সাবজেক্ট, আমি বারবার বলেছি বায়োলজিক্যাল সায়েন্স ইনফরমেটিভ সাবজেক্ট। তবে এই জায়গায় কিন্তু নট অনলি ইনফরমেশন, এখানে কিন্তু কনসেপ্ট রয়েছে। এই কনসেপ্টটা কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে, তবেই তুমি কিন্তু টপিককে ভালো করে বুঝতে পারবে। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 2টো কোশ্চেনকে কমপ্লিট করে দিয়েছি আমরা, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আজকে কিন্তু অনেকগুলো কোশ্চেন হবে, ঠিক আছে? ধরে ধরে প্র্যাকটিস করবে, ভালো করে ভিডিও স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে, সমস্ত কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম বা বিচ্যুতি। স্যার মেন্ডেলের সূত্রের প্রথম ব্যতিক্রম দিয়েছিলেন যে বিজ্ঞানী, তিনার নাম ছিল কোরেন্স। তিনি প্রথম যে ব্যতিক্রমটি আবিষ্কার করেছিলেন সেটি হচ্ছিল অসম্পূর্ণ প্রকটতা। স্ন্যাপড্রাগন, সন্ধ্যা মালতী, ওকে, অ্যান্ডুলেসিয়ান্স মুরগি, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই কিন্তু। এবং এটা ছিল মেন্ডেলের প্রথম বিচ্যুতি, এবং এটি মেন্ডেলের প্রথম সূত্রকে কিন্তু ভুল বলে প্রমাণিত করে দিয়েছে। মেন্ডেলের যে প্রথম সূত্র, যেটাকে আমরা বলি ল অফ সেগ্রিগেশন বা পৃথকীভবনের সূত্র, ওটাকে কিন্তু ভুল বলে প্রমাণিত করেছে। আর যদি আমরা দেখি তার পরবর্তীকালে আরও একজন বিজ্ঞানী আসেন, ওনার নাম হচ্ছে T.H. মর্গান। তো T.H. মর্গান কিন্তু লিঙ্কেজ আবিষ্কার করেন, এবং মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, যেটাকে আমরা বলছি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন সঞ্চারণ সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র, ওটাকে কিন্তু ভুল বলে প্রমাণিত করেন। তো অ্যাকচুয়ালি পরপর দেখতে গেলে মেন্ডেলের কিন্তু প্রায় সমস্ত কিছুই কিন্তু ব্যতিক্রমী হয়ে যায়। মানে মেন্ডেলের তত্ত্ব যা যা ছিল প্রায় প্রত্যেকটার কিন্তু ব্যতিক্রম তত্ত্ব চলে আসে। তো প্রথম সূত্রের ব্যতিক্রম কী কী ছিল না স্যার? অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, মাল্টিপল অ্যালিল মানে বহু অ্যালিল, প্লিওট্রপি, পলিজেনিক ইনহেরিটেন্স। অন্যদিকে যদি আমরা দেখি মেন্ডেলের দ্বিসংকর জননের ব্যতিক্রম, যেটা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এর ব্যতিক্রম হচ্ছে লিঙ্কেজ। তাহলে এখানে অ্যান্সার কী হবে? দেখো এখানে অ্যান্সার কিন্তু সবগুলি হবে, কারণ তোমাকে কিন্তু এখানে বলেনি যে মেন্ডেলের একসংকর জননের না দ্বিসংকর জননের ব্যতিক্রম, বলেছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। তো একসংকর দ্বিসংকর উভয় জননের ব্যতিক্রমের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এই জন্য অ্যান্সার কিন্তু এখানে সবকটি, অসম্পূর্ণ প্রকটতা, লিঙ্কেজ, সহপ্রকটতা, অর্থাৎ অ্যান্সার কিন্তু দেখো সবকটি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। একই প্রজাতিভুক্ত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি বিশুদ্ধ জীবের মিলনের ফলে উৎপন্ন অপত্যের দেহে বিপরীত বৈশিষ্ট্য দুটির মধ্যবর্তী কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হলে তাকে কি বলা হয়? তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। মধ্যবর্তী বৈশিষ্ট্য বলেছে, ইন্টারমিডিয়েট ক্যারেক্টার উৎপন্ন হবে। কি করে উৎপন্ন হবে দেখাচ্ছি, দেখো মন দিয়ে কি করে উৎপন্ন হবে। দেখো সাপোজ তুমি ধরে নাও এটা হচ্ছে ক্যাপিটাল আর মনে হচ্ছে লাল, আর এদিকে হচ্ছে স্মল আর মনে হচ্ছে ধরো সাদা। তো সন্ধ্যা মালতী বলে একটা ফুলের গাছ হয়, ঠিক আছে? তো 4 o'clock বলে একে, 4টায় ফুলটা ফোটে। তো সন্ধ্যা মালতী এই গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে লাল ফুল, একদম বিশুদ্ধ লাল ফুল, আর মনে লাল বুঝতে পারছো, প্যারেন্টাল জেনারেশন দিলাম, লাল ফুল এবং
বিশুদ্ধ সাদা ফুল যেটা, ওদের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে আমরা কি জানি, F1 এ কি আসবে তোমরা জানো, ক্যাপিটাল আর বাই কি আসবে, স্মল আর। এবারে প্রশ্ন, এখানে প্রকট কি? স্যার দেখতেই পাচ্ছি আমরা ক্যাপিটাল মানেই প্রকট আর স্মল মানেই প্রচ্ছন্ন, তাহলে লাল হচ্ছে অবশ্যই এখানে কি হবে, লাল হচ্ছে প্রকট, আর অন্যদিকে সাদা হচ্ছে কি স্যার, সাদা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে সাদা হচ্ছে প্রচ্ছন্ন, লাল হচ্ছে প্রকট। বাট এখানে তুমি যে ক্যারেক্টার দেখতে পাবে লাল এবং সাদার মধ্যে কোনোটাই কিন্তু প্রকাশ পাচ্ছে না। সাদা তো প্রচ্ছন্ন, প্রকাশ পাচ্ছেই না, কিন্তু লাল প্রকট হওয়া সত্ত্বেও কিন্তু সংকর অবস্থায় প্রকাশ পাচ্ছে না। কিন্তু যেটা আমরা দেখেছি ক্যাপিটাল টি বাই স্মল টি কন্ডিশনে দেখেছি মোটর গাছ কি হয়েছে, লম্বা হয়েছে। কেন? কারণ প্রকট সর্বদা কিন্তু বিশুদ্ধ অবস্থাতেও প্রকাশ পায়, সংকর অবস্থাতেও প্রকাশ পায়। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি না, ক্যাপিটাল আর থাকা সত্ত্বেও লাল বৈশিষ্ট্য কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না সংকর অবস্থায়। তো কালার কি হচ্ছে স্যার, কালার হয়ে গেল গোলাপি। কালার কি হলো স্যার, কালার হয়ে গেল গোলাপি। তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারি যে ক্যাপিটাল আর যেটাকে আমরা প্রকট বলে দাবি করছিলাম একটু আগে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে প্রকট নয়, সেটা অসম্পূর্ণভাবে প্রকট, ইনকমপ্লিটলি ডমিন্যান্ট। এই জন্য এই কনসেপ্টকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। কি বলা হয় একে, অসম্পূর্ণ প্রকটতা। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অসম্পূর্ণ প্রকটতা, তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করিয়েছি, দেখো ভালো করে। দেখো এটাই হচ্ছে ফ্যাক্ট, যে অলরেডি ক্যাপিটাল আর বাই স্মল আর কন্ডিশন সংকর অবস্থায় কিন্তু অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাওয়া যায়, কারণ ক্যাপিটাল আর এর লাল কালার কিন্তু স্বাধীনভাবে প্রকাশ পায় না। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, বলে দিয়েছি কিন্তু মধ্যবর্তী বৈশিষ্ট্য, মধ্যবর্তী বৈশিষ্ট্য বলা মানেই কিন্তু অসম্পূর্ণ প্রকটতা হবে। ঠিক আছে, সহ প্রকটতা করবে না, সহ প্রকটতা মানে মধ্যবর্তী কোনো হবে না, দুজনেই প্রকাশ পাবে একসঙ্গে। যেমন এ বাই বি থাকলে কন্ডিশন কি হয়, এ বি হয়, দুজনেই স্বাধীনভাবে প্রকাশ পায় একসঙ্গে। এখানে কিন্তু কেউ স্বাধীনভাবে প্রকাশ পায়নি, না ক্যাপিটাল আর না স্মল আর, এখানে দুজনের মিডল ক্যারেক্টার চলে এসছে। লাল সাদা দুটো কালারকে মেশালে আমরা জানি কি কালার হয়, গোলাপি কালার হয়। দেখো ওটাই চলে এসছে। এই জন্য অ্যান্সার কী হবে, অ্যান্সার হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। ওকে, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? নেক্সট কোশ্চেনে যাচ্ছি, চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন বলেছে পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ কি। আচ্ছা, আগে প্রথমে আমাকে বুঝতে হবে পলিজেনিক ইনহেরিটেন্স কাকে বলে। পলি মানে অনেকগুলো, জিন মানে জিনই। তো যদি কোনো একটি বৈশিষ্ট্যকে অনেকগুলো জিন মিলে কন্ট্রোল করে তখন থেকে পলিজেনিক ইনহেরিটেন্স বলা হয়। আর আমাদের শরীরে আমরা দুটো এরকম ক্যারেক্টার দেখতে পাই। প্রথমত আমাদের গাত্রের বর্ণ, মানে আমাদের দেহের যে চামড়ার কালার, মেলানিন রঞ্জকের উপস্থিতিতে যে কালার দেখতে পাওয়া যায়, সেই কালারের যে বিভিন্ন তারতম্য আমরা দেখতে পাই। কেউ বেশি ফর্সা, কেউ খুব শ্যামলা বর্ণের, কেউ অল্প ইন্টারমিডিয়েট কালার, কেউ নিগ্রহ, ঠিক আছে, কেউ অন্তর্বর্তী। তো এরকম আমরা বিভিন্ন কালার দেখতে পাই, যে কালারগুলো কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী, সেটা হচ্ছে স্কিন কালার। ওই স্কিন কালারকে কন্ট্রোল করে অনেকগুলো জিন মিলে। তো কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যকে যদি অনেকগুলো জিন মিলে কন্ট্রোল করে তখন তাকেই আমরা পলিজেনিক ইনহেরিটেন্স বলে থাকি। সেই উত্তরাধিকারকে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স বা পলিজেনিক উত্তরাধিকার বা মাল্টিজেনিক উত্তরাধিকারও আমরা বলতে পারি। এখন কোশ্চেন হচ্ছে একটাই, যে স্যার তাহলে এক্সাম্পল কী কী? স্যার এক্সাম্পল হচ্ছে মানুষের গাত্রের বর্ণ আর মানুষের দৈহিক উচ্চতা, হাইট। হাইট কিন্তু বিভিন্ন ধরনের হয়, কেমন, কেউ খুব লম্বা, কেউ ইন্টারমিডিয়েট, কেউ খুব বেঁটে। তো বিভিন্ন ধরনের আমরা বৈশিষ্ট্য পেতে পারি পলিজেনিক ইনহেরিটেন্সের জন্য। ঠিক আছে, ওকে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্সার কী হবে স্যার? অ্যান্সার হচ্ছে এখানে মানুষের গাত্রের বর্ণ। মানুষের গাত্রের বর্ণ মানে যেটাকে আমরা বলতে পারি মানুষের চামড়ার কালার আর কি। নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন বলছে কোনো একটি বৈশিষ্ট্য যদি একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে কি বলে। একটি বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে, একটু আগেই বললাম তোমাকে। একটি বৈশিষ্ট্য যদি একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে কি বলা হয়? স্যার একটি বৈশিষ্ট্য যদি একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে আমরা বলি পলিজেনিক ইনহেরিটেন্স বা মাল্টিজেনিক ইনহেরিটেন্স। বাংলায় বলে থাকি তাকে আমরা বহু জিন উত্তরাধিকার। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে পলিজেনিক বা মাল্টিজেনিক উত্তরাধিকার। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছ? পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দেখো 7 দাগের কোশ্চেন বলছে বংশগতিতে কোনো প্রজাতির কোনো বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশের জন্য একটি জিনের 2 বা ততোধিক সংখ্যক অ্যালিল অবস্থান করলে সেই কন্ডিশনকে কি বলা হয়? বাবু, কোনো একটি বৈশিষ্ট্যের জন্য যদি একাধিক অ্যালিল থাকে সেই কন্ডিশনকে আমরা বহু অ্যালিল বা মাল্টিপল অ্যালিল বলি। আর কোনো একটি বৈশিষ্ট্যের জন্য যদি একাধিক জিন থাকে তখন তাকে মাল্টি জিন বা পলি জিন বলি। দুটোকে গুলিয়ে ফেলবে না। বহু অ্যালিল কনসেপ্ট আলাদা, মাল্টি জিন কনসেপ্ট আলাদা। মাল্টি জিন মানে একাধিক জিন, আর মাল্টি অ্যালিল মানে একটা জিনের একাধিক অ্যালিল। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চলো দেখানো যাক। ধরো মানুষের রক্তের গ্রুপ আমরা যদি ধরে নিই যে রক্তের গ্রুপ, ওকে, বা রক্তের শ্রেণী। দেখো রক্তের শ্রেণী কিন্তু এটা একটা জিন। এই জিনের কটা অ্যালিল? 3টে অ্যালিল, এ, বি এবং
ও, এই তিনটে অ্যালিল আমরা কিন্তু দেখতে পাই এই রক্ত শ্রেণী, যেটাকে আমরা বলছি ব্লাড গ্রুপ, এর আমরা তিনটে অ্যালিল দেখতে পাই। প্রশ্ন স্যার এটা কি ব্যতিক্রম? অবশ্যই ব্যতিক্রম, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। তার কারণ কি, মেন্ডেল তার প্রথম সূত্রে বলেছিলেন যে অলরেডি একটা নির্দিষ্ট জিনের দুটি বৈশিষ্ট্য থাকে, একটি প্রকট একটি প্রচ্ছন্ন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে ক্যারেক্টার দেখতে পাচ্ছি, দুটো প্রকট এবং একটা প্রচ্ছন্ন। এখানে প্রচ্ছন্ন হচ্ছে কোনটা? ও হচ্ছে প্রচ্ছন্ন, আর এ আর বি হলো প্রকট। তাহলে অ্যান্সার কি হবে এখানে? অ্যান্সার হচ্ছে মাল্টিপল অ্যালিল। মাল্টিপল অ্যালিল, যেটাকে আমরা আরেক কথায় কি বলতে পারি? যেটাকে আমরা আরেক কথায় বলতে পারি বহু অ্যালিল বা মাল্টিপল অ্যালিল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, ওইরকম সমগোত্রীয় প্রশ্ন দিয়েছে। এবিও রক্তশ্রেণীর উত্তরাধিকার বা ইনহেরিটেন্স প্রদত্ত কোনটির উদাহরণ? দেখো একটু আগে আমি বলেছি এবিও ব্লাড গ্রুপ, যেখান থেকে আমরা 4 ধরনের ব্লাড গ্রুপ পাই। কি পাই স্যার? এ পাই, বি পাই, এবি পাই এবং কি পাই? ও পাই। এই 4 ধরনের আমরা কিন্তু ব্লাড গ্রুপ আমরা এখানে পেতে পারি। এবং এটা কিসের উদাহরণ স্যার? এটা হচ্ছে মাল্টিপল অ্যালিল, যেটাকে আমরা কি বলতে পারি? বহু অ্যালিল বলতে পারি। ওই মাল্টিপল অ্যালিল বা বহু অ্যালিলের এক্সাম্পল হচ্ছে এটা, যেটা আমরা একটু আগেই বুঝিয়েছি এবিও ব্লাড গ্রুপের কনসেপ্ট দিয়ে, যে মেন্ডেল বলেছিলেন একটা জিনের দুটো অ্যালিল হয়, তার মধ্যে একটি প্রকট আর একটি প্রচ্ছন্ন। বাট এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটি জিনের দুয়ের বেশি অ্যালিল হয়, যেমন এবিও ব্লাড গ্রুপ, যেখানে কিন্তু 3টে অ্যালিল আছে, এ বি এবং ও। এদের মধ্যে এ আর বি হলো প্রকট এবং ও হচ্ছে প্রচ্ছন্ন। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্নে যাচ্ছি, চলো নেক্সট কোশ্চেন। দেখো, বংশগতির যে ঘটনায় সংকর জীবে উপস্থিত কোনো জিনের দুটি বিপরীতধর্মী অ্যালিল একই সঙ্গে তাদের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তাকে কি বলে? জাস্ট একটু আগেই কথা বলেছিলাম এটার সম্বন্ধে। আমরা অসম্পূর্ণ প্রকটতা বুঝিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে কন্ডিশন আমরা দেখতে পাই সংকর অবস্থাতে দুটি অ্যালিলের কোনোটাই প্রকাশ পাচ্ছে না, মধ্যবর্তী ক্যারেক্টার চলে আসছে, যেমন সন্ধ্যামালতী বা স্ন্যাপড্রাগন, বা তুমি অ্যান্ডুলেসিয়েন্সের ক্ষেত্রেও দেখতে পারো যে আমি সন্ধ্যামালতীর ক্ষেত্রে যদি দেখি লাল এবং সাদা দুটো অ্যালিল যদি হেটেরোজাইগাস কন্ডিশন বা সংকর অবস্থায় F1 জনিতে অবস্থান করে, তখন তাদের মধ্যে কিন্তু আমরা নতুন বৈশিষ্ট্য দেখতে পাই এবং সেটা গোলাপি। ক্যাপিটাল আর থাকা সত্ত্বেও, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও কিন্তু সে প্রকাশ পেতে পারেনি সংকর অবস্থায়। কারণ কি? কারণ সে ইনকমপ্লিটলি ডমিনেন্ট ছিল, অসম্পূর্ণভাবে প্রকট ছিল। ওই জন্য এই কনসেপ্টকে আমরা বলেছিলাম অসম্পূর্ণ প্রকটতা। বাট এখানে যে বলেছে কথাটা, এখানে বলেছে কিন্তু F1 জনুতে যে দুটি অ্যালিল থাকবে, দুটি অ্যালিলের মধ্যে দুটি অ্যালিল কিন্তু সমানভাবে প্রকাশ পাবে। আর এই কন্ডিশনকে আমরা কি বলে থাকি বলো? এই কন্ডিশনকে বলি আমরা সহপ্রকটতা। কি বলি আমরা এই কন্ডিশনকে? সহপ্রকটতা। ওকে, এই কন্ডিশন আমরা কার ক্ষেত্রে দেখতে পাই? আমরা এই কন্ডিশন দেখতে পাই মানুষের ক্ষেত্রে MN ব্লাড গ্রুপ। আর কার ক্ষেত্রে দেখতে পাই স্যার? 1 নম্বরে এটা, আর 2 নম্বরে আমরা দেখতে পাই এবি ব্লাড গ্রুপ। ওকে, কি দেখতে পাই? এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখতে পাই। কেমন স্যার? যদি M/N হয় তখন কিন্তু ব্লাড গ্রুপ কি হয়? MN হয়, অর্থাৎ দুটো অ্যালিল একসঙ্গেই প্রকাশ পাচ্ছে সংকর অবস্থায়। একই রকমভাবে যদি জিনোটাইপ A/B হয় তখন ব্লাড গ্রুপ কি হয়? তখন ব্লাড গ্রুপ কিন্তু AB হয়, অর্থাৎ সংকর অবস্থাতে দুটো অ্যালিল একসঙ্গে প্রকাশ পাচ্ছে। আর এই কন্ডিশনকে আমরা কি বলি স্যার? দিস কন্ডিশন ইজ ডিফাইন্ড অ্যাজ কোডমিনেন্স। এই কন্ডিশনকে আমরা কি বলতে পারি? কোডমিনেন্স বলতে পারি বা সহপ্রকটতা বলতে পারি। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট আশা করি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। তাহলে এখানে অ্যান্সার কি হবে? সেখানে অ্যান্সার হচ্ছে সংকর জীব দুটি বৈশিষ্ট্য একসঙ্গে প্রকাশ পাবে, সেটা হচ্ছে কার ক্ষেত্রে? সহপ্রকটতা, যেটাকে আমরা কি বলতে পারি? কোডমিনেন্স বলতে পারি। ওকে, কোডমিনেন্স বলতে পারি। নেক্সট কোশ্চেন, যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই ঘটনাকে কি বলা হয়? আমরা একটু আগে স্টাডি করেছিলাম যে একটি ফিনোটাইপিক বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাকে বলা হয়েছিল পলিজেনিক উত্তরাধিকার। যেমন মানুষের গাত্রের বর্ণ মানে মানুষের চামড়ার কালার, আর দেহের বর্ণ মানুষের দৈহিক উচ্চতা। বাট এখানে আমাকে জানতে চেয়েছে যে যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, পুরো উল্টোটা, তখন তাকে আমরা বলি প্লিওট্রপি। কি বলি? তখন তাকে আমরা প্লিওট্রপি বলি। ঠিক আছে, তো একাধিক ফেনোটাইপিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো কোনো একটি জিনের মিউটেশনের ফলে বা কোনো একটি জিনের খারাপ হয়ে যাওয়ার ফলে, সেই কন্ডিশনকে আমরা প্লিওট্রপি বলি। এর এক্সাম্পল কিন্তু আমি দিতে পারি সিকেল সেল অ্যানিমিয়া, ফিনাইল কিটোনিউরিয়া, PKU যাকে বলা হয়। ওখানে আমরা দেখতে পাই ফিনাইল অ্যালানিন কিন্তু টাইরোসিনে রূপান্তরিত হয় না। হাইড্রক্সিলেজ, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ বলে একটা উৎসেচকের অনুপস্থিতির জন্য ফিনাইল অ্যালানিন কিন্তু টাইরোসিনে রূপান্তরিত হয় না। আর টাইরোসিনে রূপান্তরিত না হওয়ার জন্যই কিন্তু আমরা অ্যালানিনের কনসেন্ট্রেশন কিন্তু ব্লাডে অনেক বেশি দেখতে পাই। ফিনাইল অ্যালানিনের কনসেন্ট্রেশন আমরা ব্লাডে অনেক বেশি দেখতে পাই, আর যার ফলে আমাদের বডিতে বিভিন্ন ধরনের সিমটমস আমরা দেখতে পাই, লক্ষণ দেখতে পাই। তো একটি জিনের
মিউটেশনের জন্য কিন্তু আমরা এতগুলো লক্ষণ প্রকাশ পেতে দেখছি। আর এই কন্ডিশনকে আমরা কি বলবো? অবশ্যই প্লিওট্রপি বলবো, কারণ প্লিওট্রপির প্রিন্সিপালেই কিন্তু বলা হয়ে গেছে যে একটি জিন একাধিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে, আর দিস ইজ কল্ড দ্য প্লিওট্রপি। ওকে, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, 11 দাগের কোশ্চেন বলছে সিকেল সেল অ্যানিমিয়া ও ফিনাইল কিটোনিউরিয়া প্রদত্ত কোনটির উদাহরণ? দেখো একটু আগে আলোচনা হচ্ছিল এবং যেটা আলোচনা করছে দেখো তারপরে দেখো রিলেটেড কোশ্চেনটাই দিচ্ছে তোমাকে। সিকেল সেল অ্যানিমিয়া ও ফিনাইল কিটোনিউরিয়া প্রদত্ত কোনটির উদাহরণ? স্যার প্রদত্ত কোনটির উদাহরণ? প্লিওট্রপির উদাহরণ। একটু আগে বলেছি তোমাকে প্লিওট্রপি, যেখানে আমরা কি দেখতে পাবো স্যার? যেখানে আমরা দেখতে পাবো কি, যেখানে আমরা দেখতে পাবো কোনো একটি জিন যেটা একাধিক ফেনোটাইপিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে, যেটা আমরা কিন্তু সিকেল সেল অ্যানিমিয়া, ফিনাইল কিটোনিউরিয়া এদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাই। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন দেখো, মানুষের এবি অথবা এমএন রক্তশ্রেণী প্রদত্ত কোনটির উদাহরণ? এটা নিয়েও একটু আগে ডিসকাস হয়েছে যে এবি রক্তশ্রেণী যেখানে আমরা দেখতে পাচ্ছি এ বাই বি কন্ডিশন, এমএন রক্তশ্রেণী যেটাকে আমরা দেখতে পাচ্ছি এম বাই এন কন্ডিশন। এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। এল মানে হচ্ছে ল্যান্ডস্টেইনার। ল্যান্ডস্টেইনার বলে একজন বিজ্ঞানী, তিনিই কিন্তু প্রথম এই এমএন ব্লাড গ্রুপকে আবিষ্কার করেছিলেন, তাই ওনার নাম অনুসারে কিন্তু আমরা এল দিয়ে কিন্তু এখানে ডিনোট করছি। তো এ বাই বি এটা সংকর অবস্থা, আমরা জানি সংকর অবস্থায় যে কোনো একটা অ্যালিল প্রকাশ পায়, কিন্তু আমরা এখানে দেখতে পাবো দুটো অ্যালিল প্রকাশ পাচ্ছে। এবারে তুমি বলবে কেন? না স্যার আমরা জানি এ, বি এবং ও এই তিনটে অ্যালিলের মধ্যে এ আর বি হচ্ছে প্রকট, ও হচ্ছে প্রচ্ছন্ন। তাই প্রকট বৈশিষ্ট্য যদি দুটোই একসঙ্গে অবস্থান করে তখন কিন্তু তারা দুজনের মধ্যে দুজনেই প্রকাশ পাবে, কেউ কিন্তু ওকে ছেড়ে কথা বলবে না, ঠিক আছে? আর এম বাই এন কন্ডিশনে কিন্তু আমরা দেখতে পাবো ব্লাড গ্রুপ কি হবে? এমএন ব্লাড গ্রুপ হবে, অর্থাৎ দুটো অ্যালিল একসঙ্গে প্রকাশ পাচ্ছে। আর যদি হেটেরোজাইগাস কন্ডিশনে সংকর অবস্থায় দুটো অ্যালিল একই সঙ্গে প্রকাশ পায়, সেই কন্ডিশনকে আমরা কি বলি? সহপ্রকটতা, যাকে আরেক কথা আমরা কোডমিন্যান্সি বলে থাকি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এখানে সহপ্রকটতা বা কোডমিন্যান্সি। ওকে, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সহপ্রকটতা বা কোডমিন্যান্সি। চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। সিকেল সেল অ্যানিমিয়া, ওটা বলে দিয়েছি না? ও একই সেম কোশ্চেন হয়ে গেছে। দেখো এখানে বলে দিয়েছে সিকেল সেল অ্যানিমিয়া ও ফিনাইল কিটোনিউরিয়া প্রদত্ত কোনটির উদাহরণ? জাস্ট একটু আগে যেটা আমরা করলাম সেটা হচ্ছে প্লিওট্রপি। ওকে, অ্যান্সার প্লিওট্রপি। জানো তোমরা প্রত্যেকে, একটু আগে করে এসেছি, সেম কোশ্চেন এখানে রিপিট হয়ে গেছে। প্রেজেন্টেশন করার সময়, পাওয়ার পয়েন্ট তৈরির সময় একই হয়ে গেছে। চলো নেক্সট 14 দাগের কোশ্চেন, কোনো জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে একই প্রজাতির হোমোলোগাস প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের সংকরায়নকে কি বলে? দেখো একটু আগেই বলেছিলাম যে আমি যে P1 প্যারেন্টাল জেনারেশন, ফার্স্ট প্যারেন্টাল জেনারেশনে প্রথম জনিত্রী জনুতে আমরা কি করেছিলাম? দুটো বিশুদ্ধর মধ্যে ক্রস করিয়েছিলাম। একটা ক্যাপিটাল টি বাই ক্যাপিটাল টি ছিল, একটা স্মল টি বাই স্মল টি ছিল, অর্থাৎ একটা বিশুদ্ধ লম্বা আর একটা বেটে ছিল। দুজনের মধ্যে ক্রস করাতে F1 আমি কি পেয়েছি? শঙ্কর লম্বা পেয়েছি। 4টা বেবি পেয়েছি, 4টা বেবির মধ্যে 4টাই শঙ্কর লম্বা ছিল। কি ছিল? ক্যাপিটাল টি বাই স্মল টি ছিল। এবার আমি কি করেছি? সেলফ ক্রস করিয়েছি, মানে F1 যে উৎপন্ন হয়েছে যতগুলো ক্যাপিটাল টি বাই স্মল টি তাদের মধ্যে সেলফ ক্রস করিয়ে দিয়েছি। জানি আমরা কি পাবো? F2 পাবো। জানি আমরা কি পাবো? F2 পাবো। এটা একটা জেনারেল ক্রস, মেন্ডেলিয়ান ক্রস বলা হয় একে। কিন্তু যদি আমরা সেই F1 যে ক্যাপিটাল টি বাই স্মল টি উৎপন্ন হয়েছে তার সঙ্গে যদি আমরা জনিত্রীর ক্রস করাই তখন তাকে আমরা ব্যাক ক্রস বলি। আর সেই জনিত্রীর মধ্যে যদি কেবলমাত্র স্মল টি বাই স্মল টির সঙ্গে ক্রস করাই, অর্থাৎ রিসেসিভ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে ক্রস করাই, তখন সেই ক্রসকে আমরা টেস্ট ক্রস বলি। ঠিক আছে, সেই ক্রসকে আমরা কি বলি? টেস্ট ক্রস বলি। আমাকে কিন্তু এটা এখানে সেটাই জানতে চেয়েছে যে কোনো জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে একই প্রজাতির প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের যদি ক্রস করানো হয় জনিত্রীর, তখন তাকে আমরা স্পেসিফিক্যালি কি বলতে পারি? স্যার অবশ্যই তাকে আমরা টেস্ট ক্রস বলতে পারি। কি বলতে পারি? তাকে আমরা টেস্ট ক্রস। আর এই টেস্ট ক্রসের দ্বারা কিন্তু আমরা জীবের অজানা জিনোটাইপকে জানতে পারবো, লিঙ্কেজ সম্বন্ধে জানতে পারবো, দুটো জিনের মধ্যে দূরত্ব সম্বন্ধে জানতে পারবো, সেগুলো কিন্তু টেস্ট ক্রসের দ্বারাই জানতে পারা যায়। ওকে, এই কনসেপ্টটা কিন্তু আমরা প্রিভিয়াস কোশ্চেনে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করিয়েছি, একটু জাস্ট টেনে দেখে নিবে। যদি বুঝতে অসুবিধা হয় তো আমার একদম এই ভিডিওরই প্রথম যে 2-10 মিনিট, ওই 2-10 মিনিটে কিন্তু আমার টেস্ট ক্রসের কনসেপ্টকে ভালো করে ক্লিয়ার করানো আছে। ওকে, আমি যাচ্ছি নেক্সট কোশ্চেনে। চলো পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি ব্যাকক্রস? বাবু ব্যাকক্রস মানে কি? আমি বলেছি ব্যাকক্রস কি? F1 যে সংকর উৎপন্ন হবে সেই সংকরের সঙ্গে যদি জনিত্রীর যে কোনো একজনের সঙ্গে ক্রস করা হয়, সেটা প্রকট হতে পারে, বিশুদ্ধ প্রচ্ছন্ন হতে পারে, তখন তাকে কিন্তু আমরা ব্যাকক্রস বলবো। তো যদি কেবলমাত্র প্রচ্ছন্নের সঙ্গে ক্রস করাই তখন তাকে টেস্ট ক্রস বলবো। বাট যে কোনো একজনের সঙ্গে যদি ক্রস করাই তখন তাকে আমরা ব্যাকক্রস বলবো। যেমন স্যার উদাহরণ দিন, যেমন ধরো ক্যাপিটাল টি বাই ক্যাপিটাল টি ক্রস স্মল টি বাই স্মল টি, এখানে P1 আমি আর গ্যামেট বের করাচ্ছি না, এখানে আমি সরাসরি F1 বের করে দিচ্ছি। কি উৎপন্ন হয়েছে? F1 ক্যাপিটাল টি বাই স্মল টি। এবার আমি বলছি এই F1 এর সঙ্গে জনিত্রীর আমরা দুজনের সঙ্গে ক্রস করাতে পারি, আইদার এর সঙ্গে মানে বিশুদ্ধ লম্বার সঙ্গে, আরেকটা হতে পারে বেটের সঙ্গে। তো দুজনের মধ্যে যে কোনো একজনের সঙ্গে ক্রস করাবো, কোনো চয়েস থাকবে না। F1 এর সঙ্গে মানে
ক্যাপিটাল টি বাই স্মল টি ক্রস আইদার ক্যাপিটাল টি বাই ক্যাপিটাল টি জনিত্রী, নাহলে স্মল টি বাই স্মল টি, তখন এই কন্ডিশনকে আমরা বলবো ব্যাক ক্রস, কারণ ব্যাকে গিয়ে ক্রস করাচ্ছি। বাট যদি আমরা কেবলমাত্র স্পেশালি যদি এই প্রচ্ছন্নের সঙ্গে ক্রস করাই F1কে, মানে এই কন্ডিশন ক্যাপিটাল টি বাই স্মল টি ক্রস স্মল টি বাই স্মল টি, তখন এই কন্ডিশনকে আমরা বলবো টেস্ট ক্রস। তাহলে অল টেস্ট ক্রসেস আর ব্যাক ক্রসেস, বাট অল ব্যাক ক্রসেস আর নট টেস্ট ক্রসেস, কারণ এই কন্ডিশনে যদি আমরা ব্যাক ক্রস করাই তখন কিন্তু এটাকে আমরা কোনোভাবেই কিন্তু ক্যাপিটাল টি বাই ক্যাপিটাল টি সঙ্গে ক্যাপিটাল টি স্মল টি এটাকে আমরা কিন্তু টেস্ট ক্রস বলতে পারবো না। এটা কিন্তু কি, এটা হচ্ছে ব্যাক ক্রস, আর এখানে টেস্ট ক্রস কোনটা, এটা হচ্ছে টেস্ট ক্রস। তাহলে টেস্ট ক্রস মানে জনিত্রীর সঙ্গে ক্রস হবে, জনিত্রী কিন্তু রিসেসিভ অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এখানে বলেছে ব্যাক ক্রস কোনটি, ব্যাক ক্রস হচ্ছে F1 এর সঙ্গে যে কোনো একটি জনিত্রী জীবের ক্রস। আমরা যে F1টা পেয়েছি তার সঙ্গে যে কোনো একটি জনিত্রীর মধ্যে ক্রস হবে, আইদার বিশুদ্ধ প্রকট না হলে প্রচ্ছন্ন। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে সেন্ট্রোমিয়ার অঞ্চলে প্রোটিন নির্মিত যে পাতলা চাকতির মতো গঠন দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয়? বাবু সেন্ট্রোমিয়ার অংশ মানে ছবিতে দেখানো যাক। সাপোজ ধর এটা সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে কি ক্রোমোজোমের ক্রোমাটিড, তো আমি 2C কন্ডিশন দিয়ে দিলাম, মানে ওই S দশায় কী হয়, ডবল হয়ে যায়। তো এবারে দেখো এই যে সেন্ট্রোমিয়ার দেখতে পাচ্ছ, সেন্ট্রোমিয়ারের উপরে আমরা দুটো চাকতির মতো গঠন দেখতে পাবো, যার দ্বারা কে যুক্ত থাকে, বেমতন্তু যুক্ত থাকে। এই চাকতির মতো গঠনকে কি বলা হয়? কাইনেটোকোর। কি বলা হয় একে? কাইনেটোকোর। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এখানে কাইনেটোকোর। ওকে, সিদ্ধাকে রাইট অ্যান্সার হচ্ছে কাইনেটোকোর। তাহলে সেন্ট্রোমিয়ারের আমরা দেখতে পাচ্ছি চাকতির মতো গঠন, প্রোটিন নির্মিত চাকতির মতো গঠন, সেই গঠনকে আমরা কি বলতে পারি? কাইনেটোকোর বলতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। চলো 17 দাগের কোশ্চেনে যাচ্ছি। দেখো কোশ্চেন দিয়েছে, বংশগতিতে কোনো ক্রোমোজোমে উপস্থিত জিনগুলি বংশ পরম্পরায় জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারণের সময় একই ক্রোমোজোমে একসঙ্গে অবস্থান করার যে প্রবণতা দেখায় তাকে কি বলা হয়? মেন্ডেলের দ্বিসংকর জননের ব্যতিক্রমকে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী T.H. মর্গান, আর তাকে বলা হয় লিঙ্কেজ। অর্থাৎ লিঙ্কড জিন কখনোই তারা একে অপরকে ছেড়ে যেতে চায় না। তোমাকে এখানে এটা বুঝতে হবে, এটা তো শর্ট ট্রিক্স। ওকে, এটা বুঝতে হবে তোমাকে যে দূরত্ব যত বাড়তে থাকে ততই কিন্তু বিচ্ছেদ এর চান্স বাড়তে থাকে। অর্থাৎ দূরত্ব যত বাড়তে থাকবে বিচ্ছেদের চান্স কিন্তু তত বাড়তে থাকে। ঠিক আছে, এই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে দূরত্ব যাতে কোনোভাবে না বাড়ে, কারণ দূরত্ব যে কোনো সম্পর্কে দূরত্ব যত বাড়তে থাকবে দুজনের মধ্যে কিন্তু ডিস্টেন্স তত বাড়তে থাকবে, ততই বিচ্ছেদের চান্স কিন্তু বাড়তে থাকবে। এখানে ঠিক একই রকম কেস। দেখো শর্ট করে বোঝো, ক্যাপিটাল A ক্যাপিটাল B স্মল a স্মল b। আবার আমি একটা এখানে কন্ডিশন দিচ্ছি, ক্যাপিটাল A ক্যাপিটাল B স্মল a স্মল b। দেখো এদের মধ্যে ডিস্টেন্স ধরো 2 mu সেন্টিমোরগানে বা ম্যাপ ইউনিটে 2 mu, আর এখানে এদের মধ্যে ডিস্টেন্স ধরো 5 mu। বাবু কোথায় ডিস্টেন্সটা বেশি? এই কন্ডিশনে ডিস্টেন্স বেশি, তাই এক্ষেত্রে কিন্তু ছেড়ে যাওয়ার চান্স অনেক বেশি। ক্রসিং ওভার হয়ে এই A কিন্তু বলবে আর বির সঙ্গে যাবে না, ক্যাপিটাল বির সঙ্গে যাবে না। এ বলবে আমি স্মল বির সঙ্গে যাব, তখন ক্যাপিটাল বি বলবে আর আমি ক্যাপিটাল এর সঙ্গে যাব না, আমি স্মল এর সঙ্গে যাব। তখন স্মল এ ক্যাপিটাল বির সঙ্গে চলে গেছে, ক্যাপিটাল এ স্মল বির সঙ্গে চলে গেছে। এই কন্ডিশনকে আমরা কি বলি? অসম্পূর্ণ লিঙ্কেজ বলি একে আমরা, যেটা হয় রিকম্বিনেশন বা ক্রসিং ওভারের ফলে। ঠিক আছে, সুতরাং দূরত্ব যত বাড়তে থাকবে আমরা দেখতে পাবো লিঙ্কেজ বল তত হ্রাস পায় এবং দুটো জিন পরস্পর থেকে কি হয়ে যায়? পৃথক হয়ে যায়। যেমন এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বির থেকে পৃথক হয়ে কার সঙ্গে চলে গেছে? স্মল বির সঙ্গে চলে গেছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এখানে লিঙ্কেজ, কারণ এখানে বলে দিয়েছে আমাকে একই সঙ্গে থাকার প্রবণতা দেখাচ্ছে। তো একই সঙ্গে থাকার প্রবণতা দেখাচ্ছে মানে তারা কি জিন? লিঙ্কড জিন। আর লিঙ্কড জিন সর্বদা কি দেখায়? লিঙ্কেজ দেখায়। ওকে, তো অ্যান্সার হচ্ছে ডি থেকে এটা রাইট অ্যান্সার, লিঙ্কেজ। নেক্সট ওয়ান দেখো, সমগোত্রীয় কোশ্চেন। লিঙ্কড জিন হলো, লিঙ্কড জিন কি স্যার? লিঙ্কড জিন হচ্ছে একই ক্রোমোজোমে উপস্থিত কাছাকাছি অবস্থানকারী জিন। বলছে একই ক্রোমোজোমে অবস্থিত জিন যারা একসঙ্গে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। একদম তাই, একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। একই ক্রোমোজোমে একই ক্রোমোজোমে অবস্থিত জিন যারা একই সঙ্গে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। একদম, কারণ তাদের মধ্যে দূরত্ব এতটাই কম, কোনোভাবেই তাদের মধ্যে বিচ্ছেদ হবে না। দূরত্ব যাতে বেশি না হয় সেই চেষ্টাই করতে হবে। তো দূরত্ব তাদের মধ্যে এতটাই কম যে তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার কিন্তু কোনো চান্স নেই। তারা কিন্তু পরবর্তী জেনারেশনে একই সঙ্গেই পরিবাহিত হবে। তাদেরকে আমরা লিঙ্কড জিন বলি, যারা কিন্তু লিঙ্কেজ দেখায়। ঠিক আছে, তো অ্যান্সার কি? 18 থেকে রাইট অ্যান্সার হচ্ছে এ, লিঙ্কড জিন। ওকে, নেক্সট কোশ্চেন। মানুষের ক্ষেত্রে পুরুষদের লিঙ্কেজ গ্রুপ হলো 1 নম্বর,
মহিলাদের লিঙ্কেজ গ্রুপ হলো 2। তো এদের মধ্যে কোনটা? বাবু লিঙ্কেজ গ্রুপ এটাকে ডিটারমাইন করতে জানতে হবে তোমাকে। লিঙ্কেজ গ্রুপ, দেখো লিঙ্কেজ গ্রুপ সবসময় কেমন প্রকৃতির হয় বলো তো? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। লিঙ্কেজ গ্রুপ সর্বদা কেমন হয়? হ্যাপ্লয়েড হয়। তো মানুষের ক্ষেত্রে ডিপ্লয়েড কত? 2n সমান 46। তাহলে n সমান কত হবে? অবশ্যই 46 ডিভাইডিং বাই 2, কাটাকাটি করে দাও, কত হবে? 23। তাহলে n সমান কত? n সমান হচ্ছে 23। তাহলে মানুষের লিঙ্কেজ গ্রুপ কত? 23। কিন্তু এই 23 হচ্ছে কেবলমাত্র কার ক্ষেত্রে? স্ত্রীদের ক্ষেত্রে। আর পুরুষের ক্ষেত্রে n সমান কত? 23 + 1, সেটা কি? সেটা হচ্ছে Y ক্রোমোজোম। তাহলে পুরুষের ক্ষেত্রে লিঙ্কেজ গ্রুপ হচ্ছে 22 + XY, আর স্ত্রীর ক্ষেত্রে লিঙ্কেজ গ্রুপ হচ্ছে 22 + X। কেন বলো তো? কারণ স্ত্রী হচ্ছে হোমোলোগাস আর পুরুষ হচ্ছে হেটেরোজাইগাস। কারণ পুরুষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? দুটো ভিন্ন ক্রোমোজোম দেখতে পাই, সেক্স ক্রোমোজোম, ঠিক আছে? আর স্ত্রীদের ক্ষেত্রে আমরা হোমোজাইগাস কন্ডিশন দেখতে পাই, একটাই সেক্স ক্রোমোজোম দেখতে পাই, সেটা হচ্ছে X, ঠিক আছে? আর পুরুষদের ক্ষেত্রে আমরা দু ধরনের সেক্স ক্রোমোজোম দেখতে পাই, X এবং Y। এই জন্য পুরুষের ক্ষেত্রে লিঙ্কেজ গ্রুপ কত? পুরুষের ক্ষেত্রে লিঙ্কেজ গ্রুপ মানে আচ্ছা, স্ত্রীদের ক্ষেত্রে লিঙ্কেজ গ্রুপ কত? 23, আর পুরুষের ক্ষেত্রে লিঙ্কেজ গ্রুপ হচ্ছে কত? 24, বিকজ Y ক্রোমোজোম এক্সট্রা রয়েছে, যার জন্য লিঙ্কেজ গ্রুপে কিন্তু একটা সংখ্যা বেড়ে গেছে। তা লিঙ্কেজ গ্রুপ সর্বদা কেমন প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড হয়। তো হ্যাপ্লয়েড মানে পুরুষের ক্ষেত্রে কত হবে? 24, আর স্ত্রীদের ক্ষেত্রে কত হবে? 23। তাহলে অ্যান্সার কী হবে এখানে? পুরুষের ক্ষেত্রে লিঙ্কেজ গ্রুপ হচ্ছে 24, আর স্ত্রীদের ক্ষেত্রে কত? 23, কারণ লিঙ্কেজ গ্রুপ মানেই কিন্তু সর্বদা হ্যাপ্লয়েড প্রকৃতির হবে। নেক্সট কোশ্চেনে চলো। স্তন্যপায়ী স্ত্রী দেহের কোষের নিউক্লিয়াসের পরিধি বরাবর যে অতি ঘনীভূত হেটারোক্রোমাটিন নির্মিত নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোম দেখতে পাওয়া যায় তাকে কি বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্তন্যপায়ী স্ত্রীদের কোষে নিউক্লিয়াসের পরিধি বরাবর যে অতি ঘনীভূত হেটারোক্রোমাটিন নির্মিত নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, স্যার তাকে না আমরা বার বডি বলে থাকি। কি বলে থাকি? তাকে আমরা বার বডি বলি। জিনিসটা কি জিনিস? এই কনসেপ্টটা ক্লিয়ার করানো যাক। অ্যাকচুয়ালি স্ত্রী দেহে আমরা জানি দুটো এক্স ক্রোমোজোম থাকে, বাট দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে কিন্তু দুটোই সক্রিয় থাকে না। এদের মধ্যে একটা সক্রিয় থাকে আর একটা নিষ্ক্রিয় থাকে। তো যে এক্স ক্রোমোজোমটা নিষ্ক্রিয় থাকবে সেই এক্স ক্রোমোজোমটা কিন্তু হেটারোক্রোমাটিন হিসেবে প্রমাণিত হবে এবং সেটা কিন্তু ইন্টারফেজ নিউক্লিয়াসে ঘন বর্ণ ধারণ করবে, ড্রামস্টিক বলা হয় তাকে। আর বিজ্ঞানী মুরি বার বলে একজন বিজ্ঞানী, মুরি বার, MURRY, ওকে, মুরি বার বলে একজন সায়েন্টিস্ট, যিনি কিন্তু একে বার বডি বলে উল্লেখ করেছিলেন। তো এই জন্য কিন্তু আমরা স্ত্রী দেহের ক্ষেত্রে নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোমকে বার বডি বলতে পারি। তো ফিমেলের ক্ষেত্রে যে দুটো করে এক্স ক্রোমোজোম থাকে তার মধ্যে একটা সক্রিয় আর একটা নিষ্ক্রিয়। যেটা নিষ্ক্রিয় সেটাই কিন্তু ভবিষ্যতে কি তৈরি করবে? বার বডি তৈরি করবে। তাহলে অ্যান্সার কী হবে এখানে? অবশ্যই বার বডি। ওকে, মুরি বার আবিষ্কার করেছিল। উচ্চারণ ঠিকঠাকভাবে করবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন। একটি অটোজোমীয় প্রচ্ছন্ন বংশগত রোগের উদাহরণ দাও। বাবু অটোজোমীয় প্রচ্ছন্ন বংশগত রোগ কী হবে? অবশ্যই থ্যালাসেমিয়া হবে। কারণ আমরা বর্ধনদাতা হিমোফিলিয়া কি জানি? এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, মানে এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্ক ডিজিজ। আমাকে অটোজোমীয় বলেছে, এই জন্য থ্যালাসেমিয়া অ্যান্সার। 22 দাগের কোশ্চেন। যৌন সংযোজিত বংশানুক্রমিক রোগের একটি উদাহরণ কি? যৌন সংযোজিত মানে যেটাকে আমরা আরেক কথা কি বলতে পারি, যেটাকে আমরা একটু আগে বলেছিলাম, যেটাকে আমরা কি বলতে পারি? এক্স লিঙ্কড বলতে পারি। স্যার এক্স লিঙ্কড ডিজিজের মধ্যে যে দুটো ডিজিজ আমাদের সিলেবাসে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে হিমোফিলিয়া আর একটা হচ্ছে বর্ণান্ধতা। সো আমরা দেখতে পাবো দুটো ডিজিজ দেখতে পাই, এক্স লিঙ্ক ডিজিজ, তার মধ্যে একটি হচ্ছে হিমোফিলিয়া এবং অন্যটি হচ্ছে বর্ণান্ধতা। তাহলে অ্যান্সার এখানে কি হবে? স্যার এখানে অ্যান্সার হবে কিন্তু হিমোফিলিয়া। ওকে, কারণ বর্ণান্ধতা নেই, হিমোফিলিয়া দিয়েছে, অ্যান্সার হবে কিন্তু হিমোফিলিয়া। ওকে, নেক্সট কোশ্চেন। চলো পরের কোশ্চেন। প্রদত্তগুলির মধ্যে কোনটি ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ? বাবু ক্রিস ক্রস উত্তরাধিকার বলো কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? স্যার কেবলমাত্র আমরা ক্রিস ক্রস উত্তরাধিকার দেখতে পাই এক্স লিঙ্ক ডিজিজের ক্ষেত্রে, মানে এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখতে পাই? ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখতে পাই আমরা, যে ক্ষেত্রে আমরা দেখতে পাই মামা দাদুর এক্স ক্রোমোজোম মায়ের মধ্যে আসে আর মায়ের থেকে কার মধ্যে আসে? আমার মধ্যে আসবে। সুতরাং মামা দাদুর এক্স ক্রোমোজোমে যে ডিজিজ ছিল সেটা কিন্তু মায়ের দ্বারা আমার মধ্যে বা বোনের মধ্যে চলে যাবে। এই কন্ডিশনকে কিন্তু আমরা ক্রিস ক্রস ইনহেরিটেন্স প্যাটার্ন বলতে পারি। আর যে প্যাটার্ন কিন্তু আমরা এক্স লিঙ্ক ডিজিজের ক্ষেত্রে দেখতে পাই, কারণ বাবার একটাই এক্স ক্রোমোজোম সম্বল যেটা সবসময় তার মেয়েকে দেয়, ঠিক আছে? এই জন্য বাবারা কিন্তু মেয়েকে বেশি ভালোবাসে। কেন ভালোবাসে? কারণ বাবার একটাই এক্স ক্রোমোজোম সম্বল কাকে দেয়? মেয়েকে দেয়। তো আমার মামা দাদুর এক্স ক্রোমোজোম কাকে দিয়েছে? আমার মাকে দিয়েছে, মাসিকে দিয়েছে, মামাকে দেয়নি। কিন্তু মামাকে এক্স ক্রোমোজোম কে দিয়েছে? দিদা ভাই দিয়েছে। অর্থাৎ মামা বা ছেলের কিন্তু একটাই এক্স ক্রোমোজোম সম্বল যেটা সে তার মায়ের কাছ থেকে পায়। এই জন্য কিন্তু মা ছেলেদেরকে একটু বেশি ভালোবাসেন আর বাবারা মেয়েদেরকে কেন বেশি ভালোবাসেন? কারণ বাবার একটাই এক্স ক্রোমোজোম সম্বল কাকে দেয়? তার মেয়েকে দেয়।
এটা ট্রিক্স, ঠিক আছে? এটাকে ভবিষ্যতে অ্যাপ্লাই করবে না, ধোলাই খাবে প্রচুর, ঠিক আছে? বাবাও ধোলাই দেয়, মাও ধোলাই দেয়, দুজনেই ধোলাই দেয়, চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে? আমরা যে ট্রিক্স দিলাম যাতে একটু মনে থাকে, কারণ এক্স ক্রোমোজোম বাহিত উত্তরাধিকার যদি মনে রাখতে এটা একটু জাস্ট একটু মানে মাইন্ডে একটু ঠিকঠাকভাবে ওটাকে প্রবেশ করাতে হবে, তো ওই জন্য একটু ছোটো ট্রিক্স অ্যাপ্লাই করা যেতেই পারে, ঠিক আছে? তবে এটা কিন্তু বাস্তবে অ্যাপ্লাই করবে না, বিরাট ধোলাই খাবে, এটা বলে দিলাম আমি, ঠিক আছে? চলো, প্রদত্ত কোনটি ক্রিস ক্রস উত্তরাধিকার? বাবু ক্রিস ক্রস উত্তরাধিকার দেখো, আমি একটু আগেই বললাম যে এক্স ক্রোমোজোম বাহিত হবে, আর আমাদের শরীরে কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত যে দুটো রোগ, যার কথা আমরা বারবার বলেছি, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। তাহলে অ্যান্সার কি এখানে? হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা উভয়। তো এ এবং সি উভয় অ্যান্সার, কারণ হিমোফিলিয়া বর্ণান্ধতা দুটোই কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত, আর দুটোই কিন্তু ক্রিস ক্রস প্যাটার্নকে দেখাবে। নেক্সট ওয়ান, মা বর্ণান্ধতার বাহক, বাবা স্বাভাবিক হলে কি হবে? চলো ক্রস করে দেখা যাক, প্রত্যেকটাকে ক্রস করে দেখতে হবে, কিন্তু বারবার বলছি মা বর্ণান্ধতার বাহক বলেছে। বাবু বর্ণান্ধতার জন্য আমি ধরে নিলাম বর্ণান্ধতা, এর জন্য আমি স্বাভাবিক যে অ্যালিল, ওই স্বাভাবিক অ্যালিলকে ধরলাম শুধুমাত্র ক্যাপিটাল এক্স, আর অস্বাভাবিক অ্যালিল যেটা তোমার এখানে দিয়েছে, প্রশ্নে দিয়েছে, অস্বাভাবিক অ্যালিল ধরলাম এক্স ডস্ট বা এক্স ড্যাশ দিয়ে দিলাম আমি, ঠিক আছে? তো চলো এবার দেখো, মা বলেছে কি? মা বলেছে কি? বর্ণান্ধতার বাহক আছে মা, তাহলে এটা মা বাহক আছেন, মানে একটা এক্স ক্রোমোজোম ভালো আর একটা এক্স ক্রোমোজোম কি আছে? খারাপটা রয়েছে, মানে অস্বাভাবিক অ্যালিলটা রয়েছে। আর বাবা কি? বাবা হচ্ছে একদম স্বাভাবিক, তো বাবা হচ্ছে একদম কন্ডিশন স্বাভাবিক। তো এবার তুমি এখান থেকে তাহলে গ্যামেট বের করো, তাহলে এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, এখান থেকে গ্যামেট বের করো। গ্যামেট কি বেরোবে? আমরা জানি গ্যামেট মানে হ্যাপ্লয়েড হয়, এক্স ড্যাশ এক্স। এবারে চেকার বোর্ড করো, এদিকে বাবা, এদিকে মাকে নিয়ে নাও। মায়ের চিহ্ন জানো, মেয়েদের চিহ্ন হচ্ছে এটা, আর পুরুষের চিহ্ন হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে উভলিঙ্গ, ঠিক আছে? আর এটা কিন্তু একলিঙ্গ, ওকে, পুরুষ এবং স্ত্রী। চলো এখানে তাহলে কি আছে? পুরুষ কি আছে? পুরুষ কি আছে? ক্যাপিটাল এক্স ওয়াই। স্ত্রী কি আছে? একটা ক্যাপিটাল এক্স, একটা হচ্ছে ক্যাপিটাল এক্স ড্যাশড, কারণ কি বর্ণান্ধতার জিন আছে। ক্রস করো, এক্স এক্স মানে স্বাভাবিক স্ত্রী, এক্স ওয়াই মানে কি স্বাভাবিক পুরুষ, মানে স্বাভাবিক পুত্র সন্তান, এক্স এক্স ড্যাশড মানে হচ্ছে বাহক স্ত্রী, মানে বাহক কন্যা, আর এক্স ড্যাশড ওয়াই, কারণ এক্স ড্যাশড এখানে যাবে, এখান থেকে ওয়াই আসবে। তো তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে? দেখো 50%, টোটাল প্রত্যেকটা পার্সেন্টেজ কত? 50% করে। মনে রাখবে হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস মানে বর্ণান্ধতার ক্রস কিন্তু সবসময় কেমন প্রকৃতির হয়? 200%-এর ক্রস হয়। এখানে কিন্তু দুটো ছেলে হয়, দুটো মেয়ে হয়, F2 জেনারেশনে F1 বা F2 তুমি যাই বলো না কেন, এটা F1। এক্ষেত্রে আমরা দেখতে পাবো দুটো ছেলে দুটো মেয়ে, দুটো ছেলে দুটো মেয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটাকে কত করে পার্সেন্টেজ দিব? আমরা 50% দিব, অর্থাৎ ছেলে দুটো 50-50-100, মেয়ে দুটো 50-50-100, ঠিক আছে? টোটাল 200%-এর ক্রস। তাহলে এখানে কত পার্সেন্ট ফিমেল মানে কত পার্সেন্ট মেল অ্যাটাক হয়েছে? 50% পুত্র সন্তান আক্রান্ত হয়েছে, 50% পুত্র সন্তান স্বাভাবিক আছে, 50% কন্যা সন্তান স্বাভাবিক আছে, আর 50% কন্যা সন্তান বাহক হয়েছে। চলো এবার এখানে দেখে নিই আমরা। বলেছে সকল মেয়ে বাহক হবে, সত্যি সকল মেয়ে বাহক হয়নি, কারণ 50% বাহক, 50% স্বাভাবিক আছে। দ্বিতীয় অপশান বলেছে সকল মেয়ে স্বাভাবিক হবে। দেখো সকল মেয়ে কিন্তু স্বাভাবিক হয়নি, 50% স্বাভাবিক আছে, 50% বাহক আছে। তারপরে বলেছে দেখো অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে বর্ণান্ধ। অবশ্যই হবে, কারণ অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে কিন্তু বর্ণান্ধ হয়েছে। আর বিওসি উভয় না, মোটেও বিওসি উভয় নয়। এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে বর্ণান্ধ। এবার এখানে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। রায়মার্টিনে কিন্তু রায়মার্টিন সহ কিছু কিছু বই রয়েছে যা মানে যেক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু একদম ডাহা ভুল দিয়েছে, ঠিক আছে? ওই ভুল অ্যান্সারটা কিন্তু করে যাবে না, পরীক্ষায় ভুল হয়ে যাবে। অ্যাকচুয়াল এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু হচ্ছে সিদ্ধ দাগেরটাই, অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে, অর্ধেক ছেলে স্বাভাবিক হবে। তুমি কিন্তু এখানে ক্রস করেও দেখতে পারো, যেটা তোমাকে আমি প্রুফ দিয়েছি, ঠিক আছে? তাই ওই বইয়ের অ্যান্সার দেখে কিন্তু মুখস্থ করে যাবে না, ফেঁসে যাবে, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাচ্ছি। প্রদত্ত কোনটি ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ? বাবু ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ কী হবে? বাবু ডাউন সিনড্রোমে আমরা জানি নর্মাল 2n সমান কতগুলো হয় ক্রোমোজোম? 46 হয়। বা ডাউন সিনড্রোমে আমরা কী দেখতে পাবো? 2n+1 কন্ডিশন দেখতে পাবো, অর্থাৎ 2n সমান 46, বাট এখানে কতগুলো ক্রোমোজোম আছে? 46+1 মানে কতগুলো ক্রোমোজোম আছে বলো তো? 47টা ক্রোমোজোম আছে। কতগুলো ক্রোমোজোম আছে? 47টা ক্রোমোজোম। কী কন্ডিশনে বসে আছে দেখো, 44টা অটোজোম নর্মালে থাকে, কিন্তু এখানে একটা 21 নম্বর ক্রোমোজোম অতিরিক্ত আছে, তো 44+1 বলতে পারি।
প্লাস আমরা কি বলতে পারবো এক্স এক্স, না হলে কি হবে এক্স ওয়াই, অর্থাৎ সেক্স ক্রোমোজোমে কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে কোথায়? অটোজোম সেটে অসুবিধা আছে। তো 44টা যেটা নর্মাল থাকার কথা অটোজোম, সেখানে কি আছে? একটা বেশি আছে, অর্থাৎ 45টা কি আছে? অটোজোম আছে। প্লাস এক্স এক্স বা এক্স ওয়াই যে কোনো একটা, পুরুষ হলে এক্স ওয়াই, স্ত্রী হলে এক্স এক্স। তাহলে টোটাল কত? 45 প্লাস 2 সেক্স ক্রোমোজোম নিতে হবে, সমান কত হচ্ছে? 47। ওকে, সমান কত হচ্ছে? 47, অর্থাৎ 47টা ক্রোমোজোম হবে। তাহলে এখানে অ্যান্সার কী হবে? স্যার প্রদত্ত কোনটি ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ? পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 47 প্লাস এক্স ওয়াই, 21 ট্রাইজোমি আমরা দেখতে পাবো যার ক্ষেত্রে। আচ্ছা, এটা না 44 হবে, হ্যাঁ এটা 44 প্লাস এক্স ওয়াই, 44 প্লাস এক্স এক্স, সরি এটা 45 হবে। ওকে, 45 প্লাস এক্স ওয়াই দিলে 47 হচ্ছে, 45 প্লাস এক্স এক্স দিলে 47 হচ্ছে। আর এখানে হচ্ছে কেন 45? তার কারণটা কিন্তু আমাকে এখানে বলে দিয়েছে, 21 ট্রাইজোমি, 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য কিন্তু এই কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে। প্রদত্ত কোনটি ডাউন সিনড্রোমের বৈশিষ্ট্য বা লক্ষণ? আচ্ছা, কী কী লক্ষণ বলেছে দেখো। বলেছে খর্বদেহ, ছোট আকারের মস্তিষ্ক, জড়বুদ্ধি সম্পন্ন। অবশ্যই এটা তো সঠিক। হাতের তালুতে সিমিয়ান ক্রেস্ট দেখতে পাওয়া যায়, সিমিয়ান খাস দেখতে পাওয়া যায় বা ভাঁজ দেখতে পাওয়া যায়, এটাও সঠিক। মুখ সবসময় হাঁ করে থাকে এবং জিভ বাইরে বেরিয়ে থাকে, লালা নিঃসরণ হয়, এটাও কিন্তু সঠিক। ডাউন সিনড্রোমে কিন্তু আমরা এটা দেখতে পাই। এবং আইকিউ লেভেল খুবই কম হয়, মানে মস্তিষ্কের ধারণ ক্ষমতা কমে যায়। তো সবকটি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, চলো পরবর্তী কোশ্চেন। ডাউন সিনড্রোমের কারণ কি? স্যার ডাউন সিনড্রোমের অ্যাকচুয়াল কারণ হচ্ছে 21 ট্রাইজোমি, 21 ট্রাইজোমি। এবার তুমি বলবে স্যার এটা কেন হয়? স্যার এটা হয় যে কারণে, তাকে বলা হয় নন ডিসজাংশন। নন ডিসজাংশন মানে যখন মিওসিস কোষ বিভাজনের দ্বারা যখন গ্যামেট তৈরি হয়, গ্যামেট তৈরিকালীন সময়ে ক্রোমোজোমটা প্রপারলি সেপারেটেড হতে পারে না, পৃথক হতে পারে না। তো তারা প্রপারলি সেপারেটেড না হওয়ার জন্য কিন্তু কোনো একটা গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা অনেকটা বেড়ে যায়, আবার কোনো একটা গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা কমে যায়, আর যার ফলে কিন্তু আমরা দেখতে পাই নন ডিসজাংশন। আর সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাবো যখন জাইগোট তৈরি হবে, জাইগোটে কিন্তু নর্মাল 2n = 46 থাকার কথা, 2n = 46 মানুষের ক্ষেত্রে, কিন্তু ডাউন সিনড্রোমে আমরা দেখতে পাবো ক্রোমোজোম সংখ্যা বেড়ে 2n + 1 হয়ে গেছে, মানে একটা ক্রোমোজোম বেড়ে গেছে, নর্মাল থেকে অ্যাবনর্মাল হয়ে গেছে, এবং তার শরীরে কত হয়েছে? 47 হয়ে গেছে ক্রোমোজোম সংখ্যা, যেটা আমরা একটু আগেই বুঝিয়ে দেখালাম। তো অ্যান্সার কী হবে এখানে? 21 ট্রাইজোমি, 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য আমরা ডাউন সিনড্রোম দেখতে পাই। আর এখানে আরেকটা ট্রিক্স দিই আমি, ডাউন সিনড্রোম কিন্তু শুধুমাত্র যে 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমিতেই দেখতে পাওয়া যায় তা নয়, 96%, 96% কেসে কিন্তু আমরা এটাই দেখতে পাই। বাট 4% কেসে আমরা ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম দেখতে পাই, এবং সেটা হয় রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশনের জন্য। এটা মাথায় রাখবে, এমসিকিউতে দিতে পারে, রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশনের জন্য কোন রোগ হয়? ডাউন সিনড্রোম হয়, এবং সেখানে আমরা দেখতে পাই ট্রান্সলোকেশন হয়, মানে 14 নম্বর বা 15 নম্বর ক্রোমোজোমের কোনো খণ্ডক এসে 21 নম্বর ক্রোমোজোমের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যায়। 14 নম্বর বা 15 নম্বর ক্রোমোজোমের খণ্ডক এসে কার সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যায়? 21 নম্বর ক্রোমোজোমের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যায়। দিস ইজ কল্ড রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন, তার জন্য কিন্তু ডাউন সিনড্রোম আমরা দেখতে পাই। আর 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য তো দেখতে পাই, এবং এটা কত পার্সেন্ট? প্রায় 96% ডাউন সিনড্রোম কেস কিন্তু এই 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির ফলে হয়, আর বাকি 4% রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশনের ফলে হয়। ঠিক আছে, চলো 28 দাগের কোশ্চেন। প্রদত্ত কোনটি টার্নার সিনড্রোমের কারণ? বাবু টার্নার সিনড্রোমের কারণ কি হতে পারে? এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, টার্নার সিনড্রোমের কারণ কি হতে পারে? টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোমের কারণ কি ছিল? ট্রাইজোমি। টার্নার সিনড্রোম কমে যাওয়ার ফলে হয়, মনোজোমি বলে। মনোজোমি মানে 2n - 1, ট্রাইজোমি মানে 2n + 1, মনোজোমি মানে 2n - 1। তাহলে মনোজোমি হচ্ছে মানে 2n সমান কত বলো? 2n সমান কত? মানুষের ক্ষেত্রে 2n সমান হচ্ছে 46। তো 2n - 1 যদি হয় তাহলে কত হবে? 46 - 1 সমান কত? 45। তাহলে ডাউন সিনড্রোমে 2n + 1 হয়, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা 1 বেড়ে গিয়ে 46 থেকে 47 হয়ে যায়। আর টার্নার সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা কমে যায়, 2n - 1 হয়ে যায়, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কত হয়? 46 - 1 হয়ে 45 হয়ে যায়। কী করে হচ্ছে না, এর ক্ষেত্রে অটোজোম ওকে, ডাউন সিনড্রোমে যেমন অটোজোম খারাপ হয়ে গেছে, অটোজোমের গন্ডগোল হয়েছে, এখানে অটোজোম ওকে 44টাই আছে, বাট সেক্স ক্রোমোজোম ফিমেলের ক্ষেত্রে যেটা XX থাকার কথা, সেখানে কি আছে? সেখানে X0 হয়ে গেছে। মানে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দুটি X ক্রোমোজোমের কটা আছে? একটা আছে।
অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কত হচ্ছে 44 + 1 = 45টা ক্রোমোজোম হচ্ছে। কটা ক্রোমোজোম হচ্ছে? 45টা ক্রোমোজোম হচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সেক্স ক্রোমোজোমাল মনোজোমি। ওকে, সেক্স ক্রোমোজোমাল মনোজোমি 2n-1 দেখতে পাই, যার জন্য ক্রোমোজোম সংখ্যা 46 থেকে কতগুলো হয়ে যায়? 45। আর এর ক্যারিওটাইপ কি? এর ক্যারিওটাইপ বা ক্রোমোজোমাল বিন্যাস হচ্ছে 44 + X0, এটা লিখতে পারো, অথবা লিখতে পারো 45, X0, যে কোনো একটা লিখতে পারো। ওকে, এটাকে আমরা তার ক্রোমোজোমাল অ্যাবারেশন বা অস্বাভাবিকতা বলতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো, প্রদত্ত কোনটি টার্নার সিন্ড্রোমের লক্ষণ? বৃদ্ধির হার কম, একদমই। স্ত্রীদেহের আকার ছোটোখাটো হয়, কারণ এটা কিন্তু স্ত্রী। মাথায় রাখবে, ক্লাইনেফেল্টার সিন্ড্রোম মানে হচ্ছে পুরুষ কিন্তু স্ত্রীর বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে, আর টার্নার সিন্ড্রোমে স্ত্রী কিন্তু স্ত্রীর বৈশিষ্ট্য পুরোপুরি প্রকাশ পাবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। বৃদ্ধির হার কম, স্ত্রীদেহের আকার ছোটোখাটো, হাত ও পায়ের আঙুল ছোট আকারের হয়, বুদ্ধির বিকাশ দেরিতে হয়, মানে মেন্টাল রিটার্ডেশন হয়, বন্ধা প্রকৃতির হয়। একদমই তাই, কারণ বার বডি নেই। আমরা জানি ফিমেলের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে, একটা এক্স অ্যাক্টিভ, একটা এক্স ইনঅ্যাক্টিভ। বার বডি তৈরি হবে, কিন্তু এর ক্ষেত্রে বার বডি তৈরি হয় না, যার জন্য বন্ধা হয়। ডিম্বাশয় সুগঠিত নয়, স্তনগ্রন্থি বিকশিত হয় না, স্তনবৃন্ত দুটির দূরত্ব অনেক বেশিতে থাকে, এবং সবকটি। তো অ্যান্সার কিন্তু সবকটি, কারণ এগুলো প্রত্যেকটাই হচ্ছে কার না টার্নার সিন্ড্রোমের লক্ষণ। তাই অ্যান্সার কিন্তু এখানে কি হবে? অ্যান্সার হবে কিন্তু সবকটি। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেনে যাচ্ছে। টার্নার সিন্ড্রোমের কোন যৌন ক্রোমোজোমগত সজ্জা দেখতে পাওয়া যায়? একটু আগেই বলেছি, টার্নার সিন্ড্রোমে যে ক্রোমোজোমগত সজ্জা দেখতে পাওয়া যায় সেটি কি? X0, মানে যেটাকে আমরা কি বলতে পারি? 44 + X0, অথবা আমরা বলতে পারি অথবা বলতে পারি 45, X0। ঠিক আছে, তুমি যেভাবে পারো লিখতে পারো। তো অ্যাকচুয়াল কিন্তু টার্মটা হচ্ছে X0, অর্থাৎ দুটো এক্স ক্রোমোজোমের জায়গায় নন ডিসজাংশনের জন্য কটা এক্স ক্রোমোজোম আছে? একটা এক্স ক্রোমোজোম আছে। তো অ্যান্সার হচ্ছে X0। ইট ইজ মানে জাস্ট ক্রোমোজোমাল অ্যাবারেশন অফ দ্য টার্নার সিন্ড্রোম। আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। ক্লাইনেফেল্টার সিন্ড্রোমের কারণ কি? স্যার, ক্লাইনেফেল্টার সিন্ড্রোমের কারণ অনেকটা সেই ডাউন সিন্ড্রোমের মতো 2n+1, কিন্তু ডাউন সিন্ড্রোম হয় অটোজোমাল ট্রাইজোমের কারণে, ক্লাইনেফেল্টার সিন্ড্রোম হয় সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমের কারণে। ক্লাইনেফেল্টার সিন্ড্রোম কেন হয়? সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমের কারণে। ওকে, সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমের কারণে ক্লাইনেফেল্টার সিন্ড্রোম হয়। আর এর ক্যারিওটাইপ কি? এর ক্রোমোজোমাল অসঙ্গতি হচ্ছে XXY। নর্মাল মেলের ক্ষেত্রে কি থাকে? XY থাকে, আর এটা একটা ছেলেই, কিন্তু এর ক্ষেত্রে এক্সট্রা এক্স ক্রোমোজোম চলে আসার জন্য গাইনিকোমাস্টিয়া দেখতে পাওয়া যাচ্ছে। মানে ফিমেলের ক্ষেত্রে যেমন স্তনগ্রন্থির বিকাশ হয়, আমরা এর ক্ষেত্রে স্তনগ্রন্থির বিকাশ দেখতে পাবো। দ্যাটস কল গাইনিকোমাস্টিয়া। ঠিক আছে, তো এর ক্ষেত্রে ক্যারিওটাইপ কত হবে? 44 + XXY, অথবা লিখতে পারি আমরা 47, XXY, যে কোনো একটা লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাইনেফেল্টার সিন্ড্রোমের ক্যারিওটাইপ। তো এখানে দেখো অ্যান্সার দিয়ে দিয়েছে 47, XXY। সরি, এখানে দেখো অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছে সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমি। সেক্স ক্রোমোজোমাল, এখানে হ্যাঁ একদমই তাই, সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমি। তো এখানে আমরা দেখতে পেলাম সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমি। কেন ট্রাই? কারণ সেক্স ক্রোমোজোম কটা হয়ে গেছে? দুটোর জায়গায় 3টা হয়ে গেছে। তো 2n+1 দেখতে পাচ্ছি, বাট ডাউন সিন্ড্রোমে দেখতে পেয়েছিলাম অটোজোমাল ট্রাইজোমি, এখানে দেখতে পাচ্ছি আমরা সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমি। ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দেখো, টার্নার সিন্ড্রোম কোন যৌন ক্রোমোজোমগত সজ্জা দেখতে পাওয়া যায় টার্নার সিন্ড্রোমে? বাবু দেখো, টার্নার সিন্ড্রোমে আমরা একটু আগেই দেখিয়েছি 45, X0, এটাই দেখতে পাওয়া যায়। কারণ 2n-1 হয়, 2n-1 মানে একটা এক্স ক্রোমোজোম থাকবে না, এই জন্য দেখো 0 হয়ে গেছে ওখানে। ওই জন্য 45, X0, অর্থাৎ 46-এর জায়গায় কটা ক্রোমোজোম হয়েছে? 45টা হয়ে গেছে 2n-1 হওয়ার জন্য। আর কোথায় কমেছে দেখিয়েছে? দুটো এক্সের জায়গায় একটা এক্স আছে, একটা 0 আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। চলো নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন। প্রদত্ত কোন ক্ষেত্রে গাইনিকোমাস্টিয়া দেখতে পাওয়া যায়? একটু আগেই বলছিলাম আমি, ক্লাইনেফেল্টার সিন্ড্রোমে একটা এক্সট্রা এক্স ক্রোমোজোম থাকার জন্য পুরুষের ক্ষেত্রে কিন্তু স্তনগ্রন্থির বিকশিত হয়, এবং আমরা কি অ্যান্সার পাবো এখানে? অবশ্যই ক্লাইনেফেল্টার। গাইনিকোমাস্টিয়া দেখতে পাওয়া যায় কার ক্ষেত্রে? ক্লাইনেফেল্টারের ক্ষেত্রে গাইনিকোমাস্টিয়া দেখতে পাওয়া যায়। চলো নেক্সট কোশ্চেন। ক্লাইনেফেল্টার সিন্ড্রোমের লক্ষণ শনাক্ত করো। এখানে যতগুলো লক্ষণ আছে, প্রথমত হচ্ছে শুক্রাশয়ের অবিকশিত ক্ষুদ্র শুক্রাণু উৎপাদন বা জননে অক্ষম। একদমই তাই, জননে তো অক্ষম হবেই, কারণ এক্সট্রা এক্স ক্রোমোজোম চলে এসছে, সক্ষম হবেই না। ডাউন সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম, ক্লাইনেফেল্টার, এরা প্রায় প্রত্যেকেই কিন্তু জননে অক্ষম হয়। স্তনগ্রন্থি বিকশিত হয়, গাইনিকোমাস্টিয়া, জড়বুদ্ধি সম্পন্ন হয়, সঠিক। দৃষ্টিশক্তি দুর্বল হয়, মানে দেখতে ভালো পায় না, দেরিতে কথা বলতে শেখে, সঠিক। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে কিন্তু এখানে সবকটি হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারা গেছে?
সব জায়গায় কিন্তু সবকটি থাকলে ভুলেও করতে যাবে না, আন্দাজে ভুল হয়ে যাবে। দেখো এখানেও সবকটি ছিল, কিন্তু এখানে কনসেপ্টটা দেখে কিন্তু অ্যান্সার করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সবকটি মানেই কিন্তু সঠিক উত্তর তা নয়, ঠিক আছে। চলো পরেরটাই যাচ্ছি। এক সংকর জননের পরীক্ষার F2 জনুতে 1:2:1 ফেনোটাইপিক অনুপাত নিচের কোনটির উপস্থিতি প্রমাণ করে? বাবু এক সংকর জননে আমরা কি জানি বলো আগে? অ্যান্সার অসম্পূর্ণ প্রকটতা, আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবার তোমাকে। এক সংকর জননে আমরা কি জানি? F2 জনুর জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1, বাট ফিনোটাইপিক অনুপাত কত? 3:1। বাট বিজ্ঞানী কোরেন্স যে পরীক্ষা করেছিলেন সন্ধ্যা মালতীর ক্ষেত্রে, সেখানে কি দেখতে পেয়েছিলাম আমরা? এক সংকর জননের F2 জনুর ফিনোটাইপিক অনুপাত 1:2:1, জিনোটাইপিক অনুপাত 1:2:1। তো মেন্ডেলের যে এক সংকর জনন আর কোরেন্সের এক সংকর জননের মধ্যে ব্যতিক্রম কেন হলো? তার কারণ কি, মেন্ডেলের ক্ষেত্রে যে পরীক্ষা মেন্ডেল করেছিলেন মটর গাছের লম্বা বৈশিষ্ট্য এবং বেটে বৈশিষ্ট্যকে নিয়ে, লম্বা বৈশিষ্ট্য যেটা ক্যাপিটাল টি সেটা সম্পূর্ণভাবে প্রকট ছিল। এই জন্য কিন্তু F2 জেনারেশনের একটা বিশুদ্ধ প্রকট, দুটো সংকর প্রকট, একটা বেটে মানে প্রচ্ছন্ন, এদের মধ্যে কিন্তু 3টে লম্বা হয়েছে, একটা বেটে হয়েছে। আর এক্ষেত্রে আমরা দেখতে পাবো ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর, F2 জনিতে বলছি, মন দিয়ে শুনবে, ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর, দুটো ক্যাপিটাল আর বাই স্মল আর একটা স্মল আর বাই স্মল আর। এখানেও তোমার কথা মতো ক্যাপিটাল আর মানে প্রকট লাল, আর স্মল আর মানে প্রচ্ছন্ন সাদা, তাহলে একটা লাল ফুল হবে, দুটো 3টে লাল ফুল হবে, তার মধ্যে একটা লাল ফুল বিশুদ্ধ, দুটো লাল ফুল সংকর আর একটা সাদা ফুল হওয়ার কথা, তা হয়নি। কি হয়েছে? একটা লাল ফুল হয়েছে ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর কন্ডিশন বিশুদ্ধ অবস্থায়, দুটো গোলাপি ফুল হয়ে গেছে ক্যাপিটাল আর বাই স্মল আর কন্ডিশনে, বা স্মল আর বাই ক্যাপিটাল আর কন্ডিশনে দুটো গোলাপি ফুল হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় যে ক্যাপিটাল আর যেটা প্রকট বৈশিষ্ট্য বলে দাবি করেছিলাম আমরা প্রথমে, সেটা সম্পূর্ণভাবে প্রকট ছিল না। যদি সেটা সম্পূর্ণভাবে প্রকট হতো তাহলে সংকর অবস্থায় কিন্তু সে প্রকাশ পেত, বাট প্রকাশ পেতে পারেনি সংকর অবস্থায়, তার কারণ সে অসম্পূর্ণভাবে প্রকট, যার জন্য মিডল ক্যারেক্টার চলে এসছে এবং সেটা গোলাপি, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে সাদা। তাহলে অ্যান্সার কি? 1:2:1। এটা কাকে নির্দেশ করে? অসম্পূর্ণ প্রকটতাকে নির্দেশ করে। এটা আমি বুঝিয়েছি জাস্ট প্রিভিয়াস কোশ্চেনে বুঝিয়েছি, জাস্ট এই ভিডিওরই প্রিভিয়াস কোশ্চেনে বুঝিয়েছি, এখানে দেখে নিবে ভালো করে। সেখানে আমি F1 করিয়ে দেখেছিলাম, এখন আমি F2 করে দেখাচ্ছি তোমাকে। ক্যাপিটাল আর বাই স্মল আর, ওখানে F1 এটাই বেরিয়েছিল, এখানে আমি F2 কষে দেখাচ্ছি তোমাকে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? P2 বলতে পারি। দেখো সেলফ ক্রস করো, ক্যাপিটাল আর বাই স্মল আর, এবার এখান থেকে তুমি গ্যামেট বের করো, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। তারপর এবার ক্রস করো, 1 2 3 4, 1-এর সঙ্গে 3, 1-এর সঙ্গে 4, 2-এর সঙ্গে 3, 2-এর সঙ্গে 4, কী হবে? ক্যাপিটাল আর বাই কী বেরোবে? ক্যাপিটাল আর। নেক্সট বেরোবে ক্যাপিটাল আর বাই স্মল আর, তারপরে কী বেরোবে? স্মল আর বাই ক্যাপিটাল আর, বেরোবে স্মল আর বাই স্মল আর। এর কন্ডিশন দেখো, এটা কি লাল ফুল, কিন্তু এই দুটো লাল ফুল হওয়ার কথা মেন্ডেলের তত্ত্ব অনুযায়ী, কিন্তু এখানে হয়নি। এখানে আর যেহেতু অসম্পূর্ণভাবে প্রকট, তাই বিশুদ্ধ অবস্থায় লাল হয়েছে, সংকর অবস্থায় কি হয়ে গেছে? গোলাপি। আর এটা কি? সাদা। তাহলে লাল কটা F2 জনুতে? লাল কটা? একটা। গোলাপি কটা? দুটা। সাদা কটা? একটা। তাহলে জিনোটাইপিক অনুপাত কত? 1:2:1। আর ফিনোটাইপিক অনুপাত কত? 1:2:1। দেখো তাহলে অ্যান্সার কী হবে এখানে? এক সংকর জননের পরীক্ষায় F2 জনিতে 1:2:1 ফিনোটাইপিক অনুপাত কোনটির উপস্থিতি প্রমাণ করে? যেটা মেন্ডেলের ক্ষেত্রে কথা হয়েছিল F2 জনিতে এক সংকর জননে 3:1, কিন্তু এখানে হয়েছে 1:2:1। তাহলে ব্যতিক্রম বলবে কি বলবে না? অবশ্যই ব্যতিক্রম বলতে হবে তোমাকে, কারণ মিলেনি তো। যদি মেন্ডেলের সঙ্গে মিলে যেত কোরেন্সের এক্সপেরিমেন্ট, তাহলে ব্যতিক্রম হতো না, কিন্তু মিলেনি, এই জন্যই তো ব্যতিক্রম। প্রদত্ত কোন ক্ষেত্রে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত একই হয়? দেখো একটু আগে আলোচনা হয়েছে এই ক্ষেত্রে, কারণ এক্ষেত্রে তুমি দেখো ফিনোটাইপিক অনুপাত 1:2:1, অর্থাৎ একটা লাল, দুটো গোলাপি, একটা সাদা। জিনোটাইপিক অনুপাত দেখো 1:2:1, কারণ একটা হচ্ছে বিশুদ্ধ, দুটো সংকর, আর একটা হচ্ছে বিশুদ্ধ প্রচ্ছন্ন, একটা বিশুদ্ধ প্রকট, দুটো সংকর, একটা বিশুদ্ধ প্রচ্ছন্ন। তাহলে 1:2:1 ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। কোন জনুতে? F2 জনুতে। কোন জনুতে? F2 জনুতে। মাথায় রাখবে F1-এ কিন্তু অনুপাত আমরা বের করাতে পারবো না, কোনো ক্রসেই বের করাতে পারি না। যদি তোমাকে অনুপাত বের করাতে হয়, রেশিও বের করাতে হয়, তাহলে F2 অবধি যেতে হবে, সেকেন্ড ফিলিয়াল জেনারেশন বা দ্বিতীয় অপত্য জনুতে যেতে হবে, দিলে তুমি কিন্তু রেশিও বা অনুপাতকে বের করাতে পারবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দেখো কোনো জীবের ফিনোটাইপে প্রচ্ছন্ন অ্যালিলের প্রকাশ ঘটে। কোন জীবের ফিনোটাইপে কোনো জীবের ফিনোটাইপে প্রচ্ছন্ন অ্যালিলের প্রকাশ ঘটে কোন অবস্থায়? বাবু প্রচ্ছন্ন অ্যালিলের প্রকাশ কোন অবস্থায় ঘটবে? স্মল টি বাই স্মল টি করলে তবেই তো বেটে হবে না, স্মল আর বাই স্মল আর করলে তবেই তো কি হবে? সাদা হবে না, তাই না? বা কুঞ্চিত বীজযুক্ত হবে, যা বলতে পারো তুমি। স্মল ওয়াই বাই স্মল ওয়াই করলে
তবেই তো বীজের কালার কী হবে, সবুজ হবে। তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা কী অবস্থায় প্রকাশ পায়, বিশুদ্ধ অবস্থায় প্রকাশ পায়, যাকে আমরা ইংরেজিতে কি বলি, হোমোজাইগাস কন্ডিশন। কেবলমাত্র কোন কন্ডিশন, কেবলমাত্র হোমোজাইগাস কন্ডিশনেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ফিনোটাইপে প্রকাশ পায়। কারণ তুমি এখানে হেটেরোজাইগাস করে দাও, ক্যাপিটাল টি বাই স্মল টি, দেখো এ একবার চেপে গেছে, আর প্রকাশ পেতে দিচ্ছে না, ক্যারেক্টার কি হয়ে গেছে, লম্বা, একটাতেই কুপঘাত হয়ে গেছে, একটাই ক্যাপিটাল টি আছে, দেখো স্মল টিকে আর প্রকাশ পেতেই দেয়নি। অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস কন্ডিশনেও প্রকাশ পায় বিশুদ্ধ অবস্থায়, হেটেরোজাইগাস সংকর অবস্থাতেও প্রকাশ পায়। নেক্সট ক্যারেক্টার মানে নেক্সট কোশ্চেন, রক্তের শ্রেণী নিয়ন্ত্রণকারী জিনের 3টি অ্যালিলের কোনটি শর্করা উৎপাদন করে না? এটা মুছে দিচ্ছি, পরেরটা বোঝাতে হবে। দেখো কোশ্চেন বলেছে রক্তের শ্রেণী নিয়ন্ত্রণকারী জিনের 3টি অ্যালিলের মধ্যে কোনটি শর্করা উৎপাদন করে না? বাবু তুমি বলো কোনটি শর্করা উৎপাদন করে না? রক্তের ক্ষেত্রে আমরা কটি অ্যালিল দেখতে পাই, কটি জিন দেখতে পাই? 3টি, এ বি ও, 3টে দেখতে পাই। তো এটাকে স্মল আই বলা হয় কেন? কারণ স্মল আই মনে হচ্ছে কি প্রচ্ছন্ন, আর দুটো হচ্ছে প্রকট। তো কোনো শর্করা উৎপাদন করে না কে? শর্করা মানে কি অ্যান্টিজেন। তো যার ব্লাড গ্রুপ এ সে কি অ্যান্টিজেন তৈরি করে? এ অ্যান্টিজেন তৈরি করে। যার ব্লাড গ্রুপ বি সে কি অ্যান্টিজেন তৈরি করে? বি অ্যান্টিজেন তৈরি করে। যার ব্লাড গ্রুপ এ বি সে কিন্তু দুটোই অ্যান্টিজেন তৈরি করে, এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন দুটোই অ্যান্টিজেন তৈরি করে। কিন্তু যার ব্লাড গ্রুপ ও সে কিন্তু কোনো অ্যান্টিজেনই তৈরি করতে পারে না, তার মধ্যে শুধু দুটো অ্যান্টিবডি থাকে, আলফা আর বিটা নামক দুটো অ্যান্টিবডি থাকে, বাট কোনো অ্যান্টিজেন তৈরি করতে পারে না। নাথিং, এ অর বি কোনো অ্যান্টিজেন কিন্তু তৈরি করতে পারে না। যার জন্য আমরা কি বলতে পারি তাকে? আমরা এখান থেকে বলতে পারি যে কোনো শর্করা উৎপাদন করতে পারবে না, কোনো অ্যান্টিজেন তৈরি করতে পারবে না, একমাত্র ও ব্লাড গ্রুপ। একমাত্র কোন ব্লাড গ্রুপ? ও ব্লাড গ্রুপ। তাহলে আইও এই কন্ডিশনটা, ওকে, একমাত্র ও ব্লাড গ্রুপ এ কিন্তু কোনো শর্করা উৎপাদন করতে পারবে না। ক্লিয়ার হয়েছে আশা করি কনসেপ্ট? চলো পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন, মা এবং বাবার মধ্যে একজনের রক্তশ্রেণী এ অপরজনের রক্তশ্রেণী আচ্ছা হোক, একজনের রক্তশ্রেণী হচ্ছে এ, অপরজনের রক্তশ্রেণী হলো ও, তাদের সন্তানের গ্রুপের রক্তের প্রকৃতি কি হবে? বাবু এখানে কিন্তু আমাকে জিনোটাইপ বলেনি, একজনের রক্তের শ্রেণী কি বলেছে? এ বলেছে, আরেকজনে কি বলেছে? ও বলেছে। আচ্ছা একটু দেখো তো, যার ব্লাড গ্রুপ এ হবে তার জিনোটাইপ কি হতে পারে? ক্যাপিটাল এ বাই ক্যাপিটাল এ হতে পারে, অন্যথা ক্যাপিটাল এ বাই ও হতে পারে। হবে কি হবে না? অবশ্যই হবে। বাট যার ও ব্লাড গ্রুপ তার কিন্তু সর্বদা ক্যাপিটাল মানে ও বাই ও হবে। কেন? কারণ এটা হচ্ছে প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন মানে ডবল ডোজ ছাড়া প্রকাশ পাবে না। তার আমাকে কি ক্রস করে দেখতে হবে? আমাকে কিন্তু দুজনের মধ্যে ক্রস করে দেখি, এটা কিন্তু কনফার্ম, এটা কমন আছে, বাট এদের মধ্যে যে কোনো একজনকে অল্টারনেটিভ করতে হবে আমাকে। তো ও বাই ও আমি ধরে নিলাম, ক্রস করেছি ক্যাপিটাল এ বাই ক্যাপিটাল এ, তাহলে কি উৎপন্ন হবে? একের সঙ্গে 3 4, 2-এর সঙ্গে 3 4 ক্রস করো, আমি আর বারবার করে দেখাচ্ছি না। কি হবে সবগুলোতে? ও বাই এ, ও বাই এ, ও বাই এ, ও বাই এ। তাহলে ব্লাড গ্রুপ কি হবে? এ ব্লাড গ্রুপ। এবারে তুমি এটার সঙ্গে ক্রস করো, মানে ও বাই ও, এটা তো কমন। এবারে এ বাই ও এই জিনোটাইপকে নিয়ে ক্রস করো, তাহলে কি বেরোবে? একের সঙ্গে 3 4, তাহলে ও বাই এ, ও বাই ও, 2-এর সঙ্গে 3 4, ও বাই এ, ও বাই ও। তাহলে কি হলো? কন্ডিশন কি হলো? দুজনকে পেলে এ ব্লাড গ্রুপ আর দুজনকে পেলে ও ব্লাড গ্রুপ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অ্যান্সার হবে বি এরটা। ওকে, একটু সিলি মিস্টেক হয়েছিল, প্রিন্টে মানে টাইপ করা হয়নি, দেখে নিবে। অ্যান্সার হচ্ছে কিন্তু বি এরটা, অর্থাৎ অ্যান্সার হবে এ এবং ও, দুটো ব্লাড গ্রুপ আমরা দেখতে পাবো। কি দেখতে পাবো? আমি দুটো ব্লাড গ্রুপ দেখতে পাবো, এ ব্লাড গ্রুপ দেখতে পাবো, আর কি দেখতে পাবো? ও ব্লাড গ্রুপ দেখতে পাবো। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো এরপরের কোশ্চেন, সেন্ট্রোমিয়ারের কাজ কি? স্যার সেন্ট্রোমিয়ারের কাজ কি? সেন্ট্রোমিয়ারের কাজ হচ্ছে দুটি ক্রোমোজোমকে, মানে দুটি ক্রোমোজোমকে নয়, একটি ক্রোমোজোমের দুটি বাহুকে, একটি ক্রোমোজোমের দুটি বাহুকে দৃঢ়ভাবে যুক্ত করে রাখা। দেখো তুমি এখানে ছবি দেখতে পারো, ধরো এটা সাপোজ একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের কটা বাহু আছে? দুটি বাহু আছে, মানে দুটি ক্রোমাটিড আছে। তো মাঝখানে কি আছে? সেন্ট্রোমিয়ার আছে, তার উপরে কি আছে? কাইনেটোকোর আছে, যেদিক দিয়ে বেমতন্তু লাগে। তো এই সেন্ট্রোমিয়ার কি করছে? ক্রোমোজোমের, এটা তো একটাই ক্রোমোজোম, মানে যেটাকে আমরা কি বলতে পারি? এন বলতে পারি, কিন্তু ক্রোমাটিড কটা আছে? দুটোও আছে। তো কন্ডিশনকে কি বলতে পারি আমরা? 2C বলতে পারি। সি মানে সি ভ্যালু প্যারাডক্স,
তো 2C বলতে পারি। তো একটা ক্রোমোজোমের আমরা দেখতে পাচ্ছি দুটো ক্রোমাটিড, একটা সেন্ট্রোমিয়ার। তো সেন্ট্রোমিয়ার এই দুটো ক্রোমাটিডকে কী করে রেখেছে? ধরে রেখেছে বা জুড়ে রেখেছে। তাহলে অ্যান্সার কী হবে এখানে? অ্যান্সার হচ্ছে কোষ বিভাজনের সময় ক্রোমাটিডগুলোকে ধরে রাখা এবং ক্রোমাটিডগুলোর সঙ্গে কাকে আবদ্ধ করা? বেমতন্তুকে আবদ্ধ করা। কারণ তুমি দেখো সেন্ট্রোমিয়ারের যে ক্রোমাটিড মানে সেন্ট্রোমিয়ারের যে কাইনেটোকোর রয়েছে, এই কাইনেটোকোর অঞ্চলে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? বেমতন্তু যুক্ত থাকে। তাহলে বেমতন্তুর সঙ্গে সংযুক্ত করতে সহযোগিতা করে ক্রোমোজোমকে। ঠিক আছে, বোঝা গেছে? পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, সম্পূর্ণ লিঙ্কেজ সম্পন্নকারী জীবে কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না? আচ্ছা, সম্পূর্ণ লিঙ্কেজ যারা করে তাদের ক্ষেত্রে আমরা কি জিনের মধ্যে দেখতে পাই? লিঙ্কড জিন দেখতে পাই। লিঙ্কড জিন মানে তাদের মধ্যে দূরত্ব কি থাকবে? অনেক কম থাকবে এবং তারা পরবর্তী জেনারেশনে একসঙ্গে যাবে, অর্থাৎ তাদের মধ্যে ক্রসিং ওভার হবে না, তাদের মধ্যে রিকম্বিনেশন হবে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ক্রসিং ওভার। সম্পূর্ণ লিঙ্কেজ যারা দেখায় তাদের মধ্যে কিন্তু আমরা ক্রসিং ওভার অনেক রেয়ার দেখতে পাই বা কম দেখতে পাই। তাহলে সব থেকে কম ক্রসিং ওভার দেখতে পাওয়া যাবে সম্পূর্ণ লিঙ্কেজে, আর বেশি ক্রসিং ওভার দেখতে পাওয়া যাবে অসম্পূর্ণ লিঙ্কেজে। আমাকে সম্পূর্ণ লিঙ্কেজ বলেছে এবং বলেছে কোনটি প্রকাশ পায় না, অবশ্যই সেটি হচ্ছে ক্রসিং ওভার। ওকে, নেক্সট, মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে দুটি সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে কি বলে? বাবু, মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে দুটি সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড, এটাও বলে রাখছি, দুটি সমসংস্থ ক্রোমোজোম শুধু বলবে না, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে আমরা ক্রসিং ওভার বলি। কি বলি তাকে? আমরা ক্রসিং ওভার বলি। আর এই কেস আমরা দেখতে পাই প্যাকাইটিন নামক মিওসিস কোষ বিভাজনের মিওসিস 1-এর প্রফেজ 1-এর প্যাকাইটিন নামক উপদশাতে দেখতে পাই। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। সম্পূর্ণ লিঙ্কেজ সম্পূর্ণকারী জীবে কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? ওটা বলে দিয়েছি। আচ্ছা, সেম কোশ্চেন হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্সার কি? অবশ্যই অ্যান্সার হচ্ছে ক্রসিং ওভার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দিয়েছে দেখো, পুরুষ মৌমাছি কেমন প্রকৃতির হয়? স্যার, মৌমাছির ক্ষেত্রে না আমরা দেখতে পাই ডিপ্লয়েড অ্যান্ড হ্যাপ্লয়েড কন্ডিশন। ডিপ্লয়েড অ্যান্ড কি কন্ডিশন দেখতে পাই? হ্যাপ্লয়েড কন্ডিশন দেখতে পাই। এদের মধ্যে 3টে মৌমাছি হয়, আমরা জানি। দুটোই হয়, ধরো একটা হচ্ছে স্ত্রী, একটা হচ্ছে কি পুরুষ। এবারে স্ত্রীকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রানী আর একটা হচ্ছে শ্রমিক। একটা কি রানী আর একটা শ্রমিক। এদের মধ্যে রানী হচ্ছে উর্বর আর শ্রমিক হচ্ছে বন্ধা। আর এটা তো পুরুষ, যেটাকে আরেক্ট করা হয় কি বলা হয়? ড্রোন বলা হয়। পুরুষ সবসময় হ্যাপ্লয়েড হয় আর স্ত্রীরা সবসময়ের জন্য ডিপ্লয়েড হয়। মৌমাছির ক্ষেত্রে 2n সমান হচ্ছে 32, মানে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 32। তাহলে n সমান কত হবে? অবশ্যই 16। n সমান কত হবে? অবশ্যই 16। তো 2n সমান যদি 32 হয়, 32 হয়, তাহলে n সমান অবশ্যই কী হবে? n সমান হবে কত? 16। তাহলে দেখো পুরুষ মৌমাছি সর্বদা কেমন প্রকৃতির হয়? পুরুষ মৌমাছি সর্বদা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, কারণ n মানে কি? হ্যাপ্লয়েড। তো পুরুষ মৌমাছি সর্বদা কেমন প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড। আর রানী আর শ্রমিক সর্বদা ডিপ্লয়েড হয়। এদের মধ্যে রানী হচ্ছে উর্বর আর শ্রমিক হলো অনুর্বর বা বন্ধা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছে। চলো, এক দম্পতির 3টি সন্তান মেয়ে হলে চতুর্থ সন্তানটি পুরুষ হওয়ার সম্ভাবনা কত? এটা মারাত্মক প্রশ্ন। কোনো একটা দম্পতির ক্ষেত্রে 3টে মেয়ে হয়েছে, তো চতুর্থ সন্তান পুরুষ হওয়ার সম্ভাবনা কত চাইছে? তুমি একদম চোখ বন্ধ করে অ্যান্সার দিবে 50%। কেন বলো তো? নর্মাল কসের ক্ষেত্রে কটা বেবি হয়? 4টা বেবি হয়, 2টো মেয়ে হয়, 2টো ছেলে হয়। অর্থাৎ যদি 100টা মেয়ে হয়, তারপরেও যদি বলে যে 101 নম্বরটা কী হবে, তো সেটাও কিন্তু 50%ই হবে অ্যান্সার, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। তাহলে অ্যান্সার কী হবে? 50%। ওকে, তো কোনো দম্পতি যতগুলোই ছেলে হোক বা মেয়ে হোক, তারপরে কোনো ছেলে বা মেয়ে হওয়ার পার্সেন্টেজ সর্বদা কত হবে? 50%। কারণ রেশিও কিন্তু 1:1, 1:1 মানে 50:50। অর্থাৎ যতগুলোই বাচ্চা হোক না কেন, তারপরে রেশিও কিন্তু তুমি কোনোভাবে এই ভবিষ্যৎবাণী করতে পারবে না, তোমাকে ক্যালকুলেশন করতে হবে। আর ক্যালকুলেশনের কিন্তু অ্যান্সার হচ্ছে এটাই, 50%। নেক্সট কোশ্চেন দেখো, বিবৃতি ব্যাখ্যামূলক প্রশ্ন দিয়েছে, 46 দাগের কোশ্চেন, ভালো করে দেখে নাও। প্রথম বিবৃতি দিয়েছে, মহিলাদের ক্ষেত্রে লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিনের বহিঃপ্রকাশ সবসময় শুদ্ধ অবস্থাতে ঘটে। শুদ্ধ মানে বিশুদ্ধ অবস্থাতে ঘটে, এটা ঠিক বলেছে। কারণ ফিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই হোমোজাইগাস কন্ডিশন, অর্থাৎ x টু দি পাওয়ার যদি আমি ধরি যে হিমোফিলিয়ার ক্ষেত্রে স্মল এইচ হচ্ছে খারাপ, তাহলে x টু দি পাওয়ার স্মল এইচ বাই x টু দি পাওয়ার স্মল এইচ এই কন্ডিশনে কিন্তু ফিমেল আক্রান্ত হবে। কিন্তু ফিমেলকে তুমি এই কন্ডিশনে আক্রান্ত করতে পারবে না। কেন পারবে না? তার কারণ এটা হচ্ছে হেটেরোজাইগাস কন্ডিশন। এই কন্ডিশনে ফিমেল কিন্তু বাহক হয়ে যাবে, কারণ তার একটা এক্স ক্রোমোজোম ভালো আছে, একটা খারাপ আছে, আর ফিমেলের 2টো এক্স ক্রোমোজোম থাকে। এই জন্য ডিজিট যদি করতে হয়
যদি কোনো বংশগত রোগ তৈরি করতে হয় এবং সেটা যৌন ক্রোমোজোম বাহিত, তাহলে কিন্তু তার দুটো এক্স ক্রোমোজোমকে অ্যাটাক করতে হবে, মানে অ্যাফেক্টেড করতে হবে, তবেই সে অ্যাটাক হবে, নাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আক্রান্ত হবে না। বাট পুরুষের ক্ষেত্রে যেহেতু পুরুষ হেমিজাইগাস হয়, যার জন্য তার ক্ষেত্রে কিন্তু একটা এক্স ক্রোমোজোম, তাই একটাই যদি খারাপ জিন বসে বা রিসেসিভ বা প্রচ্ছন্ন জিন বসে, পুরুষ কিন্তু আক্রান্ত হবে। কিন্তু স্ত্রী কোনোভাবেই কিন্তু একটা ক্রোমোজোম খারাপ হলে আক্রান্ত হবে না। কি হবে? সে বাহক হবে, আক্রান্ত হবে না। এই জন্য বলেছে যে লিঙ্গ সংযোজিত কোনো প্রচ্ছন্ন জিনের যদি বহিঃপ্রকাশ হতেই হয়, তাহলে সেটা সর্বদা কেমন কন্ডিশনে হবে? শুদ্ধ অবস্থায় হবে। শুদ্ধ মানে একদম হোমোজাইগাস কন্ডিশনই প্রকাশ পাবে। হেটেরোজাইগাস কন্ডিশন হলে বাহক হয়ে যাবে, আক্রান্ত কিন্তু হবে না, মানে রোগ প্রকাশ পাবে না। কারণ বলছে মহিলাদের ক্ষেত্রে কোষে দুটি এক্স ক্রোমোজোম উপস্থিত থাকে, একদমই তাই, মহিলাদের ক্ষেত্রে কোষে দুটি এক্স ক্রোমোজোম থাকে, যার জন্য তাকে রোগ যদি দিতেই হয় বা রোগ যদি প্রকাশ করতে হয়, দুটো এক্স ক্রোমোজোমকে কিন্তু অ্যাটাক করতে হবে। বাট এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা এক্স ক্রোমোজোম ভালো আছে, প্রকট অবস্থায় আছে, আর একটা এক্স ক্রোমোজোম মিউটেশন হয়ে স্মল এইচ হয়ে গেছে, হিমোফিলিয়ার জন্য প্রচ্ছন্ন হয়ে গেছে, ওই জন্য এটা ক্যারিয়ার, বাহক। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটোই এক্স ক্রোমোজোম খারাপ হয়ে গেছে, যার জন্য এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আক্রান্ত কন্ডিশন দেখতে পাচ্ছি বা এফেক্টেড কন্ডিশন দেখতে পাচ্ছি। তাহলে অ্যান্সার কী হবে? এ এবং আর উভয় সঠিক, এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। ওকে, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা। দেখো নেক্সট কোশ্চেন বলেছে 47 দাগের কোশ্চেন, কোনো দম্পতির দুজনেই থ্যালাসেমিয়ার বাহক। থ্যালাসেমিয়ার একটি অটোজোম প্রচ্ছন্নজনিত রোগ, এদের সন্তানদের মধ্যে কত শতাংশ আক্রান্ত হবে? বাবু চলো ক্রস করে দেখা যাক। প্যারেন্টাল জেনারেশন দিলাম, আমাকে বলেছে কি দুজনেই থ্যালাসেমিয়ার বাহক। এখানে পুরুষ স্ত্রী কোনো দেখতে হবে না, কারণ থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত রোগ। তো থ্যালাসেমিয়া আমি ধরলাম থ্যাল প্লাস, এটা হচ্ছে স্বাভাবিক অ্যালিল, থ্যাল মাইনাস এটা অস্বাভাবিক অ্যালিল, আমি আর এখানে লিখছি না। তাহলে এটা বাহক কন্ডিশন, বুঝতে পারছো? স্বাভাবিক ধরলাম এটা হচ্ছে মা, বাবা হচ্ছে ইনি, অটোজোম বাহিত, এই জন্য এখানে ওয়াই ক্রোমোজোম দেওয়া হবে না, অটোজোম মানে দুটোই নর্মাল ক্রোমোজোম থাকবে, থ্যাল প্লাস থ্যাল মাইনাস। চলো এবারে গ্যামেট বের করো। গ্যামেট কি হবে? গ্যামেট হবে থ্যাল প্লাস থ্যাল মাইনাস, এদিকে থ্যাল প্লাস, এদিকে কি হবে? থ্যাল মাইনাস। তাহলে অ্যান্সার কি যাবে? দেখো অ্যান্সার কি যাবে? 1 এর সঙ্গে 3 4, 2 এর সঙ্গে 3 4 ক্রস করো, 1 এর সঙ্গে 3, 1 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 4, চলো ক্রস করো, কি হবে? থ্যাল প্লাস বাই, এটা F1 ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, থ্যাল প্লাস বাই থ্যাল প্লাস, কী হবে তারপরে? থ্যাল প্লাস বাই থ্যাল মাইনাস, 2 এর সঙ্গে 4 করেছি, তারপরে সরি 1 এর সঙ্গে 4 করেছি, এবার 2 এর সঙ্গে 3, থ্যাল মাইনাস বাই থ্যাল প্লাস, আর তারপরে রয়েছে কি 2 এর সঙ্গে 4, থ্যাল মাইনাস বাই থ্যাল মাইনাস। বলো রেশিও কি হচ্ছে? একটা হচ্ছে সম্পূর্ণ সুস্থ, দুজন হলো বাহক আর একজন হলো আক্রান্ত। তাহলে রেশিও হচ্ছে 1:2:1, ফিনোটাইপ জিনোটাইপ দুটোই কিন্তু 1:2:1 আমরা দেখতে পাচ্ছি এখানে। অর্থাৎ অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কি, এখানে আক্রান্ত বলেছে কত শতাংশ হবে? বাবু আক্রান্ত কত শতাংশ হবে? আমাকে বলেছে আক্রান্ত সন্তানদের মধ্যে কত শতাংশ আক্রান্ত হবে? অবশ্যই সেটা কত পার্সেন্ট? 25%। কেন? মাথায় রাখবে, সেক্স লিঙ্কড বা এক্স লিঙ্ক ডিজিজের ক্ষেত্রে কিন্তু ক্রস হয় 200%-এর, একটু আগেই করে দেখিয়েছি। 4টে বেবি হবে, 4টে বেবির মধ্যে 2টো পুত্র 2টো কন্যা, দুজনের 2টো পুত্রের পার্সেন্টেজ কত? 50-50-100, 2টো কন্যার পার্সেন্টেজ কত? 50-50-100, টোটাল 200%-এর ক্রস। আর এখানে আমরা দেখতে পাবো কিন্তু 100%-এর ক্রস। 4টা বেবি 100%-এর ক্রস হলে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কত পার্সেন্ট করে পড়বে? 25% করে পড়বে। অটোজোম বাহিত রোগ সর্বদা 100%-এ ক্রস করবে, 100%-এ ক্যালকুলেশন করবে, আর এক্স ক্রোমোজোম বাহিত রোগ সর্বদা 200%-এ ক্যালকুলেশন করবে। 4টা বেবি 50-4-200, অর্থাৎ 50% করে পার বেবি পড়বে। আর এখানে কিন্তু প্রতি বেবির ক্ষেত্রে কিন্তু মূল্য থাকবে কত? 25%। ঠিক আছে, তো 25% কিন্তু এখানে প্রত্যেকটা বেবির ক্ষেত্রে কিন্তু 25% করে। তাহলে অ্যান্সার কী হবে? আক্রান্ত কত পার্সেন্ট হবে? অবশ্যই আক্রান্ত হচ্ছে 25% আক্রান্ত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। হিমোফিলিয়া রোগের বাহক ও বাবা, হিমোফিলিয়া রোগের ছেড়ে গেছে এখানে, মা বাহক এবং বাবা যদি স্বাভাবিক হয় তাহলে কি হবে? বাবু মা বাহক বাবা স্বাভাবিক, এই ক্রস কিন্তু আমরা একটু আগেই করে দেখিয়েছি, এটাকে মুছে দিচ্ছি। মা বাহক বাবা স্বাভাবিক, আগে দেখো তো স্বাভাবিক অ্যালিল কি ধরবে? স্বাভাবিক অ্যালিল ধরো, স্বাভাবিক অ্যালিল কি ধরবে? X⁻H। আর অস্বাভাবিক অ্যালিল কি ধরবে?
এক্স টু দি পাওয়ার স্মল এইচ। এবারে ক্রস করো, মা বলেছে রোগের বাহক, তাহলে ইনি মা, মায়ের সাইন দিলাম, এক্স টু দি পাওয়ার স্মল এইচ, এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল এইচ, ক্রস বাবা এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল এইচ, স্বাভাবিক অবস্থায় আছে। এবারে গ্যামেট বের করাও ল অফ সেগ্রিগেশনের সূত্র দিয়ে, পৃথকীভবনের সূত্র দিয়ে এক্স টু দি পাওয়ার স্মল এইচ, ক্যাপিটাল এইচ ওয়াই। চলো এবার 1 2 3 4, চলো 1 এর সঙ্গে 3, 1 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 4, এটাকে আমরা কি বলবো, F1 বের করাবো। চলো এখানে লিখছি, 1 এর সঙ্গে যদি 3 করা হয় তাহলে কি হবে, স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ। 1 এর সঙ্গে যদি 4 করা হয় তাহলে কি হবে, স্মল এইচ বাই ওয়াই। 2 এর সঙ্গে যদি 3 করা হয় তাহলে কি হবে, ক্যাপিটাল এইচ বাই ক্যাপিটাল এইচ। 2 এর সঙ্গে যদি 4 করা হয় তাহলে কি হবে, ক্যাপিটাল এইচ বাই ওয়াই। তাহলে কতগুলো বেবি হলো, F1 এ কতগুলো বেবি হলো, 4টে। 4টের মধ্যে 50% করে বলেছি আমি, এক্স লিঙ্ক ডিজিজ মানে প্রত্যেকটাকে 50% করে ধরতে হবে। তাহলে কত পার্সেন্ট বাহক হয়েছে, ফিমেল বা কন্যা সন্তান, বাহক কন্যা কত পার্সেন্ট, বাহক কন্যা কত পার্সেন্ট, 50%। স্বাভাবিক কন্যা কত পার্সেন্ট, অবশ্যই 50%। কেন, দেখো স্বাভাবিক কন্যা, দেখো এটা স্বাভাবিক অবস্থায় আছে, এটা বাহক অবস্থায় আছে, 50 এটা 50। এবারে বলেছে দেখো, এবারে কি বলবো, স্বাভাবিক পুত্র কত পার্সেন্ট, 50%। আক্রান্ত পুত্র, দেখো স্বাভাবিক পুত্র 50%, এবার দেখো আক্রান্ত পুত্র কত পার্সেন্ট, 50%। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হচ্ছে দেখো এখানে এইটাই অ্যান্সার, তুমি বুঝতে পেরেছো। এবার তুমি এখানে মিলাও, বলেছে সকল মেয়ে বাহক হবে, না সকল মেয়ে বাহক হয়নি, বাহক হয়েছে 50%, স্বাভাবিক 50%। সকল মেয়ে স্বাভাবিক হবে না, একদমই হয়নি, বাহক 50%, স্বাভাবিক 50%। বলেছে অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে হিমোফিলিয়া হবে, অবশ্যই। দেখো স্বাভাবিক হয়েছে 50%, আক্রান্ত হয়েছে 50%, মানে হিমোফিলিয়া আক্রান্ত হয়েছে। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হচ্ছে কিন্তু সি এর দাগাটা রাইট অ্যান্সার। এটা কিন্তু অনেক বইতে কিন্তু ভুল অ্যান্সার দেওয়া আছে, বি ও সি উভয় দেওয়া আছে, করতে যাবে না, এটাই কিন্তু রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো এর পরের কোশ্চেনে যাচ্ছি, বুঝতে পেরেছো আশা করি। ক্রস যদি স্ক্রিনশট নেওয়ার থাকে স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে পারো, ওকে। চলো পরবর্তী কোশ্চেন, যদি একজন বর্ণান্ধ পুরুষ একজন স্বাভাবিক মহিলাকে বিবাহ করেন, তবে তাদের সন্তানদের শতকরা কত সন্তান বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা আছে। চলো, বর্ণান্ধতার স্বাভাবিক অ্যালিল কি হবে, এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল সি নিলাম, কালার ব্লাইন্ডনেসের জন্য ক্যাপিটাল সি নিলাম। আর অস্বাভাবিক অ্যালিল কি নিব বলো, অস্বাভাবিক এক্স টু দি পাওয়ার স্মল সি ড্যাশ নিলাম। এবারে ক্রস হবে, আমাকে কি বলেছে, বর্ণান্ধ পুরুষ স্বাভাবিক মহিলাকে বিবাহ করছে, স্বাভাবিক মহিলা মানে একদম স্বাভাবিক, তাহলে এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল সি বা এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল সি। বর্ণান্ধ পুরুষ দিয়েছে, তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার স্মল সি ড্যাশ ওয়াই। এবারে কী বেরোবে, গ্যামেট বেরোবে, কী হবে গ্যামেট, দেখো এখানে ক্যাপিটাল সি স্মল সি ড্যাশ ওয়াই। তাহলে এবার ধরো 1 2 3 4, চলো ক্রস করো, 1 এর সঙ্গে 3, 1 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 4। অথবা তুমি চেকার বোর্ড করতে পারো, চেকার বোর্ড করেও করতে পারো, আমি এখানে তাড়াতাড়ি করবো বলে এইভাবে করছি। 1 এর সঙ্গে যদি 3 করো তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল সি বাই এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল সি। 1 এর সঙ্গে যদি 4 করো কী হবে, এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল সি বাই ওয়াই। 2 এর সঙ্গে যদি 3 করো, এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল সি বাই স্মল সি ড্যাশ। 2 এর সঙ্গে যদি 4 করো, এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল সি বাই ওয়াই। তাহলে দেখো এখানে স্বাভাবিক, এখানে টোটাল কত পার্সেন্টের ক্রস, 4টা বেবি, 50 50 50 50, মানে 200%-এর ক্রস। স্বাভাবিক কন্যা কত হবে, আক্রান্ত কন্যা কত হবে, বাহক কন্যা কত হবে, স্বাভাবিক পুত্র কত, আর আক্রান্ত পুত্র কত, বলো। স্বাভাবিক কন্যা কত, একটাই স্বাভাবিক কন্যা বেরিয়েছে, 50% স্বাভাবিক কন্যা। বাহক কন্যা কত, বাহক কন্যা হচ্ছে দেখো একটাই বেরিয়েছে, 50% বাহক কন্যা। আক্রান্ত কন্যা কত, দেখো একটাও নেই, 0%। স্বাভাবিক পুত্র কত পার্সেন্ট, স্বাভাবিক পুত্র দেখো অলরেডি দুটোই বেরিয়েছে স্বাভাবিক পুত্র। কেন বলো তো, কারণ মা স্বাভাবিক আছে। আর আমরা বলেছি কি, মায়ের একটা এক্স ক্রোমোজোম, মায়ের দুটো এক্স ক্রোমোজোম থেকে একটা এক্স ক্রোমোজোম কাকে দেয়, ছেলেকে দেয়। আর ছেলে একটা এক্স ক্রোমোজোম কার কাছ থেকে পায়, তাহলে মায়ের কাছ থেকেই পায়। তো মায়ের দুটো এক্স ক্রোমোজোমই তো ভালো আছে, তো যে ছেলেকে এই দিক ভালোটাই দিবে।
আর ছেলের কাছে একটাই এক্স ক্রোমোজোম আছে, আইদার সে ভালো হবে না হলে আক্রান্ত হবে। তো ভালো এক্স ক্রোমোজোম পেয়েছে মানে সুস্থ হবে। তাহলে অ্যান্সার কী হবে? স্বাভাবিক পুত্র কত পার্সেন্ট? স্বাভাবিক পুত্র হচ্ছে কত পার্সেন্ট? 100%। আর আক্রান্ত পুত্র 0%। তাহলে বলো এখানে কি বলেছে আমাকে? বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? কতজন? সে পুত্র কন্যা যাই হোক 0%। কেন বলো তো? দেখো একটাও এখানে আক্রান্ত পাবে না। শুধু ফিমেলের মধ্যে বা কন্যার মধ্যে 50% তুমি বাহক পাবে, 50% স্বাভাবিক পাবে, আর পুত্র তো পুরোটাই স্বাভাবিক, আক্রান্ত কিন্তু কেউ নেই। এই জন্য অ্যান্সার কিন্তু হবে এখানে কত পার্সেন্ট? 0% অ্যান্সার। তো আমরা কি বের করালাম? এটা হচ্ছে F1 ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বের করেছি, যেখানে 4টে বেবির মধ্যে 2টো কন্যা সন্তান হয়েছে, 2টো পুত্র সন্তান হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 50 দাগের কোশ্চেন, হিমোফিলিয়ার জন্য দায়ী জিন কোথায় বসে? বাবু হিমোফিলিয়ার জন্য দায়ী জিন কোথায় বসে? এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির হয়। হিমোফিলিয়া হোক বা কালার ব্লাইন্ডনেস হোক, ওকে, হিমোফিলিয়া হোক বা কালার ব্লাইন্ডনেস হোক, যেটা কিন্তু আমরা দেখতে পাবো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। 51 51 দাগের কোশ্চেন বলছে হোলান্ট্রিক জিন হলো। আচ্ছা, হোলান্ট্রিক জিন কোথায় থাকে বলো? হোলান্ট্রিক জিন সবসময় অবস্থান করে ওয়াই ক্রোমোজোমে। ওয়াই ক্রোমোজোমে যে সমস্ত জিনগুলো অবস্থান করে তাকে আমরা সেক্স লিমিটেড জিন বলি। সেক্স লিমিটেড কেন? কারণ স্যার সেক্স লিমিটেড মানে এটা কিন্তু লিমিটেড কিছু জিন যেটা কেবলমাত্র ওয়াই ক্রোমোজোমেই বসে, অন্য কোনো ক্রোমোজোমে বসে না। এই জন্য তাকে সেক্স লিমিটেড জিন বলা হয়, এবং সেই জিনগুলোকে আমরা কিন্তু হোলান্ট্রিক জিন বলতে পারি। তো জিনগুলোকে আমরা কি বলতে পারি? সেই জিনগুলোকে কিন্তু আমরা হোলান্ট্রিক জিন বলতে পারি। তো ওয়াই ক্রোমোজোমের দ্বারা বাহিত জিনকে আমরা কি জিন বলতে পারি? হোলান্ট্রিক জিন বলতে পারি। ওকে, ওয়াই ক্রোমোজোম দ্বারা বাহিত জিনকে আমরা হোলান্ট্রিক জিন বলতে পারি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। মহিলাদের ক্ষেত্রে হিমোফিলিয়া কম আক্রান্ত হয়। মহিলারা হিমোফিলিয়ায় কম আক্রান্ত হয়, কারণ কি? স্যার মহিলারা হিমোফিলিয়ায় কম আক্রান্ত হয়, শুধু হিমোফিলিয়া নয়, হিমোফিলিয়া বর্ণান্ধতা দুটোতেই কিন্তু মহিলারা কম আক্রান্ত হয়। কেন? কারণ এটি হচ্ছে এক্স লিঙ্ক ডিজিজ, সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। আর এক্স ক্রোমোজোম বাহিত বা সেক্স ক্রোমোজোম বাহিত রোগে মহিলারা বাহক হতে পারেন, আক্রান্ত হতে পারেন, আবার স্বাভাবিকও হতে পারেন। কিন্তু পুরুষরা কেবলমাত্র স্বাভাবিক হতে পারেন, না হলে আক্রান্ত হতে পারে, বাহক কিন্তু কখনোই হতে পারে না। কারণ পুরুষের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম, পুরুষকে হেমিজাইগাস বলা হয়, আর স্ত্রীরা হচ্ছে হোমোজাইগাস, দুটো এক্স ক্রোমোজোম থাকে। দুটো এক্স ক্রোমোজোম থাকার জন্য দুটোতেই কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে থাকতে হবে। আর এক্স ক্রোমোজোম বাহিত যে কোনো প্রচ্ছন্ন রোগ যেমন হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো কিন্তু ফিমেলের ক্ষেত্রে দুটোই প্রচ্ছন্ন অ্যালিল থাকলে তবেই প্রকাশ পায়। এই জন্য ফিমেলের ক্ষেত্রে যদি x⁻h বাই x⁻h থাকে তবেই কিন্তু ফিমেলটা আক্রান্ত হবে, অন্যথা কিন্তু নয়। সুতরাং সেক্ষেত্রে তুমি এটুকু ক্লিয়ার হয়ে যেতে পারো যে ফিমেলের ক্ষেত্রে কিন্তু ডবল ডোজ থাকলে তবেই কিন্তু আক্রান্ত হবে, বাট মেলের ক্ষেত্রে সিঙ্গেল ডোজেই আক্রান্ত হবে, কারণ মেল হেমিজাইগাস, হেমি মানে অর্ধেক। আমি তোমাকে ছবিতে বুঝিয়ে দিচ্ছি, ফিমেলের ক্ষেত্রেটা আগেও বুঝিয়েছি, এই লেকচারেই দেখো অলরেডি প্রিভিয়াসে গেলে দেখতে পাবে প্রিভিয়াস কোশ্চেনগুলোতে। x⁻H বা x⁻H এটা হচ্ছে স্বাভাবিক স্ত্রী। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি স্বাভাবিক স্ত্রী। x⁻h বাই x⁻H। স্মল h কেন স্যার? স্মল এইচটা হচ্ছে মিউটেশনের ফল, স্মল h হচ্ছে ক্যাপিটাল H থেকে মিউটেশন হয়ে গিয়ে স্মল h হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে। তাহলে একে আমরা কি বলবো? একে আমরা বলতে পারি বাহক স্ত্রী, এটাকে বাহক স্ত্রী বলা হবে। আসলে x⁻h বা x⁻h যদি থাকে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো আক্রান্ত স্ত্রী, মানে আক্রান্ত কন্যা, যা বলতে পারো। তাহলে দেখো ফিমেলের ক্ষেত্রে দুটোই কিন্তু রিসেসিভ থাকতে হবে, দুটোকেই মিউটেশন হতে হবে, দুটো ক্রোমোজোমকে, মানে দুটো এক্স ক্রোমোজোমকে, তবেই কিন্তু আক্রান্ত হবে। বাট মেলের ক্ষেত্রে দেখো, পুরুষের ক্ষেত্রে দেখো একটা এক্স আছে, একটা ওয়াই আছে, এই জন্য আইদার একটা ক্যাপিটাল H বাই ওয়াই থাকতে পারে, নাহলে এটা কিন্তু স্মল h বাই ওয়াই থাকতে পারে। স্মল h বাই ওয়াই মানেই কিন্তু আক্রান্ত, আর ক্যাপিটাল H বাই ওয়াই মানেই কিন্তু স্বাভাবিক। ক্যাপিটাল H বাই ওয়াই মানেই স্বাভাবিক। সুতরাং এই কন্ডিশন স্বাভাবিক কন্ডিশন, এটা হচ্ছে আক্রান্ত কন্ডিশন। ঠিক আছে, তাহলে একটা ডোজেই কিন্তু পুরুষ আক্রান্ত হয়, কিন্তু ফিমেলের ক্ষেত্রে দেখো একটা ডোজে আক্রান্ত হয়নি, বাহক হয়েছে। তাহলে প্রবাবিলিটি বা সম্ভাবনা আক্রান্ত হওয়ার বেশি কিন্তু কার ক্ষেত্রে? পুরুষের ক্ষেত্রে, কোনো এক্স ক্রোমোজোম বাহিত রোগে। বা স্ত্রীদের ক্ষেত্রে যেহেতু স্ত্রীটা হোমোজাইগাস কন্ডিশনে থাকে, দুটো এক্স ক্রোমোজোম থাকে, তাই সেখানে আক্রান্ত হওয়ার চান্স অনেকটা কম থাকে। তাহলে মহিলারা কম আক্রান্ত হয় হিমোফিলিয়ায়, তার কারণ এটি কি হয়? মহিলাদের ক্ষেত্রে হোমোজাইগাস অবস্থায় এই রোগ সৃষ্টি হয়, একদমই তাই। মহিলাদের ক্ষেত্রে দেখো হোমোজাইগাস অবস্থায়, হোমোজাইগাস মানে একদম বিশুদ্ধ অবস্থায় এই রোগ সৃষ্টি হয়। বাহক কন্ডিশন মানে সংকর অবস্থায় কিন্তু এই রোগ আমরা দেখতে পাই না। এই জন্যই কিন্তু মহিলাদের ক্ষেত্রে কম হয়। কারণ কোনটার সম্ভাবনা বেশি আগে বলো? এটার সম্ভাবনা বেশি না এটার সম্ভাবনা বেশি? দেখো এইটার সম্ভাবনা বেশি, কারণ দুটো খারাপ হওয়ার চান্স বেশি না একটা খারাপ হওয়ার চান্স বেশি? একটা। তাহলে একটা যদি খারাপ হয় তাহলে সেখানে বাহক হবে, দুটো যদি কোনো কারণে খারাপ হয় তখন সেখানে আক্রান্ত হবে। তো চান্স বেশি কোনটা? একটা খারাপ হওয়ার।
তো বাহক হবে, আক্রান্ত তো হবে না। এই জন্যই বলছে আক্রান্ত হওয়ার চান্স কম কাদের ক্ষেত্রে, পুরুষ স্ত্রীর মধ্যে, স্ত্রীদের ক্ষেত্রে, সেক্স লিঙ্ক ডিজিজ মানে হিমোফিলিয়া এবং বর্ধনধাতার ক্ষেত্রে, আর পুরুষের আক্রান্ত হওয়ার চান্স সবথেকে বেশি। চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দেখো, ডাউন সিনড্রোম যুক্ত ব্যক্তির প্রত্যেক দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত হয়? বাবু, ডাউন সিনড্রোম যুক্ত ব্যক্তির প্রত্যেক দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? আমরা বলেছি 47টা কোশ্চেন মানে ক্রোমোজোম থাকে। কি করে? কারণ 44 + 1 একটা বেড়ে গেছে, 21 নম্বর ক্রোমোজোম একটা এক্সট্রা হয়ে গেছে, প্লাস XX আইদার XY, তাহলে 44 + 1 মানে কত? 45 প্লাস XX আর XY যদি হয় তাহলে কত হবে? অবশ্যই কত হবে? 47, মানে কত হবে? 47 হবে। তাহলে কত হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে এখানে 47। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমরা দেখতে পাই 21 ট্রাইজোমি, 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির ফলে হয়, আবার রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশনের ফলে হয়, সেটাও বলেছি। তবে বেশিরভাগ ক্ষেত্রে 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির ফলে হয়। ট্রাইজোমি মানে 2n + 1, 2n মানে আমরা জানি 46, +1 মানে একটা বেশি হয়ে যাচ্ছে, যার জন্য 47। মানুষের পেডিগ্রি অ্যানালাইসিসের জন্য নির্বাচিত বৈশিষ্ট্যগুলির প্রকৃতি কেমন প্রকৃতির হয়? আচ্ছা, মানুষের পেডিগ্রি অ্যানালাইসিস, পেডিগ্রি মানে হচ্ছে কি ফ্যামিলি ট্রি চার্ট, তার জন্য নির্ধারিত বৈশিষ্ট্যগুলোর প্রকৃতি কেমন হবে? স্যার প্রকৃতি কেমন হবে? প্রকৃতি হবে মেন্ডেলীয় বৈশিষ্ট্য। প্রকৃতি হবে কেমন? মেন্ডেলিয়ান ক্যারেক্টার। অবশ্যই মেন্ডেলিয়ান ক্যারেক্টার থাকবে পেডিগ্রি অ্যানালাইসিসে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দেখো, দুটি ক্যাপিটাল টি স্মল টি উদ্ভিদের মধ্যে স্বপরাগযোগের ফলে উৎপন্ন অপত্যয়ের জিনোটাইপিক অনুপাত কত হবে? বাবু, ক্যাপিটাল টি স্মল টির মধ্যে ক্রস করতে বলেছে, এই ক্রস বহুবার করা হয়েছে। ক্যাপিটাল টি স্মল টির মধ্যে ক্রস করো, দেখো এটা পি, এটা হচ্ছে গ্যামেট, তাহলে কী পাবে? ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। চলো ক্রস করো, 1-এর সঙ্গে 3, 1-এর সঙ্গে 4, 2-এর সঙ্গে 3, 2-এর সঙ্গে 4। চলো, ক্যাপিটাল টি বাই ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি বাই স্মল টি বাই ক্যাপিটাল টি, স্মল টি বাই স্মল টি। 1-এর সঙ্গে 3 4, 2-এর সঙ্গে 3 4 করতে হবে। এটাকে আমরা কি বলবো? F1। আমাকে কি জানতে চেয়েছে? দুটি ক্যাপিটাল টি, এটা F2, অবশ্যই F2, কারণ কি এটা F1 এ বেরিয়েছিল, এই জন্য দুজনকে ক্রস করেছি, মানে এখানে আমরা F2 পাবো। ঠিক আছে, তো দুটি ক্যাপিটাল টি স্মল টি মানে স্বপরাগযোগ করাচ্ছি, তার ফলে উৎপন্ন অপত্যদের জিনোটাইপিক অনুপাত কত হবে? সে জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1, অর্থাৎ একটা বিশুদ্ধ লম্বা, দুটো সংকর লম্বা আর একটা বেঁটে। আর ফিনোটাইপিক, এটা জিনোটাইপিক অনুপাত, এটা হচ্ছে কি অনুপাত? এটা হচ্ছে জিনোটাইপিক অনুপাত। আর ফিনোটাইপিক অনুপাত কত হবে? ফিনোটাইপিক অনুপাত হবে 3:1, কারণ এই তিনটাই হচ্ছে, এটা সংকর লম্বা হতে পারে, এটা বিশুদ্ধ লম্বা হতে পারে, কিন্তু লম্বা তো, তিনটে লম্বা একটা বেঁটে, ওই জন্য 3:1। আর জিনোটাইপিক অনুপাত হচ্ছে কত? 1:2:1। অ্যান্সার বুঝতে পারা গেছে আশা করি। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আই স্মল ওয়াই জিনোটাইপ থেকে কী কী প্রকারের গ্যামেট তৈরি হয়? ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখান থেকে কী কী প্রকারের গ্যামেট তৈরি হয়? দেখো, ক্যাপিটাল আর স্মল আর আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আছে, এখান থেকে কী কী প্রকারের গ্যামেট তৈরি হবে? আগে তুমি বলে এখান থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে? গ্যামেট তৈরি করার একটা সূত্র আছে, সূত্র হচ্ছে 2n সমান কত? n মানে স্যার n কথার অর্থ হচ্ছে সংকরের সংখ্যা। সংকরের সংখ্যা, এখানে সংকর কটা আছে? দুটো লোকাস সংকর আছে, তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 2, তাহলে 2n মানে 2 সমান কত? 4। তাহলে টোটাল কত ধরনের গ্যামেট তৈরি হবে? এখানে 4 ধরনের গ্যামেট তৈরি হবে। কী কী গ্যামেট তৈরি হবে? দেখো, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, অবশ্যই এটা একটা হবে। স্মল আর, স্মল ওয়াই, অবশ্যই এটা একটা হবে। কিন্তু দেখো ক্রসিং ওভার হবে, ক্রসিং ওভার যদি হয় তাহলে ক্যাপিটাল আর কার সঙ্গে যাবে? স্মল ওয়াইয়ের সঙ্গে, তাহলে ক্যাপিটাল আর স্মল ওয়াই এটা একটা হবে। তখন স্মল আর কার সঙ্গে যাবে? ক্যাপিটাল ওয়াইয়ের সঙ্গে, তাহলে স্মল আর ক্যাপিটাল ওয়াই। তাহলে মোট কত ধরনের গ্যামেট তৈরি হচ্ছে? 4 ধরনের। ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই। দেখো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। তাহলে অ্যান্সার কোনটা হবে? এর দাগেরটা রাইট অ্যান্সার, যেটা আমি এখানে কোষে তোমাকে দেখিয়ে দিয়েছি, তুমি আশা করি দেখে বুঝতে পেরে গেছো যে এখানে ক্রসিং ওভারের ফলে দুটো প্যারেন্টাল তো থাকছে। প্যারেন্টাল মানে একদম পিতৃমাতৃ জনুর মতো যে গ্যামেট, সেটা হচ্ছে কি স্মল আর স্মল ওয়াই, আর হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। বাকি এই দুটো কি? এই দুটো হচ্ছে রিকম্বিনেন্ট, মানে পুনঃসংযুক্তির ফলে তৈরি হয়েছে। ক্রসিং ওভারের যখন খণ্ডাংশের বিনিময় হয়েছে ক্রোমাটিডের মধ্যে, তখন আমরা এই দুটো নতুন ধরনের গ্যামেট আমরা দেখতে পাচ্ছি। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কী হবে? এর দাগেটা রাইট অ্যান্সার, 56 দাগে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। টেস্ট ক্রসের গুরুত্ব। বাবু, এটা নিয়ে আগে কথা হয়েছে। টেস্ট ক্রসের গুরুত্ব কি? নতুন জিনোটাইপ জানতে গেলে, অজানা জিনোটাইপ, লিঙ্কেজ যদি জানতে চাই, অর্থাৎ দুটো জিনের মধ্যে দূরত্ব কত, ডিস্টেন্স কত, এগুলো সম্বন্ধে যদি কনসেপ্ট আমরা চাই, বা জিন মানে ওই
ক্রোমোজোম এ জিনগুলো বিশুদ্ধ অবস্থায় বসছে না সংকর অবস্থায় বসছে, অর্থাৎ জিনোটাইপটা জানতে যদি চাই তখন কিন্তু আমরা কি করি, তখন আমরা টেস্ট ক্রস করি। তাহলে অ্যান্সার কী হবে এখানে? অবশ্যই অ্যান্সার হবে সবকটি, কারণ আমাদের এখানে প্রথম অপশান বলেছে জীবের জিনোটাইপ নির্ণয় করা যায়, অবশ্যই করা যায়। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য মানে বিশুদ্ধতা জানা যায়, মানে সেটা সংকর অবস্থায় আছে না বিশুদ্ধ অবস্থায় আছে জানতে পারা যায়। জীবের লিঙ্কেজ নির্ধারণে ব্যবহৃত হয়, অবশ্যই জীবের লিঙ্কেজ নির্ধারণ মানে দুটো ক্রোমোজোমের মানে দুটো জিনের মধ্যে দূরত্ব কতটা আছে সেটা আমরা জানতে পারবো কার দ্বারা? টেস্ট ক্রসের দ্বারা, এই জন্য সবকটি। নেক্সট কোশ্চেন 59 দাগের কোশ্চেন, মাল্টিপল জিন হলো এমন একটি জিন, মাল্টিপল জিন মানে যেটাকে আরেক কথা আমরা কি বলি? পলিজিন বলি। সেটা হলো এমন একটি জিন যার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এমন একটি জিন যা কি করে, মাল্টিপল জিন কাকে নিয়ন্ত্রণ করে? একটি চরিত্রকে নির্ধারণ করে। একদম তাই, মাল্টিপল জিন সবসময় একটি চরিত্রকে নির্ণয় করে, এবং সেই চরিত্র কি? সেটা গাত্রের বর্ণ হতে পারে, মানে দেহের কালার হতে পারে, নাহলে দৈহিক উচ্চতা হতে পারে। ক্লিয়ার হয়েছে আশা করি কনসেপ্ট? চলো পরের কোশ্চেনে যাচ্ছি। যখন দুটি হেটেরোজাইগাস লম্বা উদ্ভিদের মধ্যে স্বপরাগযোগ ঘটে, যখন দুটি হেটেরোজাইগাস লম্বা উদ্ভিদের মধ্যে স্বপরাগযোগ ঘটে তখন অপত্যজনিত লম্বা ও বেঁটে উভয় প্রকার উদ্ভিদ উৎপন্ন হয়। এই ঘটনা প্রদত্ত কোনটির ব্যাখ্যা দেয়? বলছে যখন দুটি হেটেরোজাইগাস লম্বা উদ্ভিদের মধ্যে স্বপরাগযোগ ঘটে, মানে কন্ডিশন কি? ক্যাপিটাল টি বাই স্মল টি ক্রস ক্যাপিটাল টি বাই স্মল টি, তখন অপত্যজনিত লম্বা বেটে উভয় প্রকার উদ্ভিদ দেখতে পাওয়া যায়। একদমই তাই। F1 আমরা কি মানে F2 তে কি দেখতে পাবো আমরা? এটা F2 কি দেখতে পাবো? ক্যাপিটাল টি বাই ক্যাপিটাল টি দেখতে পাবো একটা, ক্যাপিটাল টি বাই স্মল টি বাই ক্যাপিটাল টি এটা পাবো দুটো, আর কি পাবো? স্মল টি বাই স্মল টি পাবো। তাহলে লম্বা বেটে সবাই পাচ্ছি, লম্বা তিনটা পাচ্ছি, বেটে একটা পাচ্ছি। বলছে এটা কেন দেখতে পাওয়া যাচ্ছে? স্যার এটা দেখতে পাওয়া যাচ্ছে কিসের জন্য? এটা দেখতে পাওয়া যাচ্ছে কিসের জন্য? পৃথকীভবনের জন্য দেখতে পাওয়া যাচ্ছে। কী জন্য দেখতে পাওয়া যাচ্ছে? পৃথকীভবনের জন্য দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? তো যখন দুটি হেটেরোজাইগাস লম্বা উদ্ভিদের মধ্যে স্বপরাগযোগ ঘটে তখন অপত্যজনিত লম্বা মেটে উভয় প্রকার উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে পৃথকীভবনের সূত্র, যেটাকে আমরা আরেক কথা কি বলতে পারি? যেটাকে আমরা আরেক কথা বলতে পারি ল অফ সেগ্রিগেশন। ওকে, এটাকে আমরা কি বলতে পারি? ল অফ সেগ্রিগেশন। ওকে, দিস ইজ কল্ড দ্য ল অফ সেগ্রিগেশন। একে আমরা পৃথকীভবনের সূত্র বলতে পারি। ওকে, পরবর্তী কোশ্চেন, মেন্ডেলের পৃথকীভবনের সূত্র অনুযায়ী কোন ঘটনার সময় মটর গাছের অ্যালিলের পৃথকীকরণ ঘটে? মেন্ডেলের পৃথকীভবন সূত্র অনুযায়ী কোন ঘটনার সময় অ্যালিলের পৃথকীকরণ ঘটে? বাবু কোন ঘটনার সময়? দেখো আমি একটা জেনোটাইপ তোমাকে এখানে দিচ্ছি, ক্যাপিটাল টি বাই স্মল টি। এটা কি কন্ডিশন? এটাকে আমরা 2n বলবো। 2n মানে ডিপ্লয়েড, দুটো ক্রোমোজোম আছে। যখনই অলরেডি গ্যামেট তৈরি হবে, এই যে আমরা বলেছিলাম না P1 থেকে G1 হয়, তখন কি দেখতে পাই? ক্যাপিটাল টি আলাদা হয়ে গেল, স্মল টি কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। তাহলে আলাদা হয়ে যাচ্ছে মানে কি হয়ে যাচ্ছে? n হয়ে যাচ্ছে না? এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা গ্যামেট বলি। কি বলি? এদেরকে আমরা গ্যামেট বলি। তাহলে কি তৈরি করার সময়? মিওসিস কোষ বিভাজনের গ্যামেট তৈরি করার সময়। ওকে, মিওসিস কোষ বিভাজনের গ্যামেট তৈরি করার সময় কি হয় না অলরেডি দুটি মানে দুটি ক্রোমোজোম, যেটা অলরেডি সমসংস্থ ক্রোমোজোম যাদেরকে আমরা বলি পরস্পরের সমসংস্থ, এই দুটি সমসংস্থ ক্রোমোজোম কিন্তু পরস্পর থেকে কি হয়ে যায়? পৃথক হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। দেখো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দুটি হেটেরোজাইগাস জীবের মধ্যে ক্রস করলে কতগুলি হোমোজাইগাস জীব উৎপন্ন হয়? বলেছে দুটি হেটেরোজাইগাস জীবের মধ্যে ক্রস করলে কতগুলি হোমোজাইগাস উৎপন্ন হয়। বাবু যদি হেটেরোজাইগাস জীবের মধ্যে ক্রস করো, আমি করে দিচ্ছি, ক্যাপিটাল টি বাই স্মল টি ক্রস ক্যাপিটাল টি বাই স্মল টি। দেখো দুটি হেটেরোজাইগাস জীব, এদের মধ্যে ক্রস করেছি, বলছে কতগুলো হোমোজাইগাস পাবো। গ্যামেট তৈরি করো, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি। এবারে করো 1 2 3 4, চলো 1 এর সঙ্গে 3, 1 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 4। তাহলে কি হলো? ক্যাপিটাল টি বাই ক্যাপিটাল টি বাই স্মল টি বাই ক্যাপিটাল টি, স্মল টি বাই স্মল টি, এই কন্ডিশন। এবার আমাকে কি প্রশ্ন করেছে এখানে? বলেছে দুটি হেটেরোজাইগাস জীবের মধ্যে ক্রস করলে কতগুলি হোমোজাইগাস জীব উৎপন্ন হয়। স্যার হোমোজাইগাস কটা? এখানে একটা, এখানে একটা, এই দুটো হোমোজাইগাস, বাকি এই দুটো কি? তো হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে কতগুলো হোমোজাইগাস পাওয়া যাবে? দুটো হোমোজাইগাস পাওয়া যাবে। একটা হচ্ছে বিশুদ্ধ বেটে, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। বেটে মানেই বিশুদ্ধ হয়, খাঁটি যেহেতু হয়, রিসেসিভ বা প্রচ্ছন্ন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দ্বিসংকর জননের ক্ষেত্রে 9:3:3:1 অনুপাতটি কি বোঝায়? দ্বিসংকর জননের ক্ষেত্রে 9:3:3:1 অনুপাতটি কি বোঝায়? কি বোঝায়?
একদমই তাই, ডি দাগেরটা রাইট অ্যান্সার। দুটি জিনের অ্যালিলগুলি স্বাধীনভাবে পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তো ডি এর দাগেরটা একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। দেখো এখানে যতগুলো অপশন দিয়েছে ডি এর দাগেরটা একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার, কারণ 9:3:3:1 এই যে অনুপাত তুমি কার ক্ষেত্রে পাবে? দ্বিসংকর জননের ক্ষেত্রে পাবে মেন্ডেলের। আর মেন্ডেলের দ্বিসংকর জনন কিন্তু স্বাধীন সঞ্চারণের উপর নির্ভরশীল, অর্থাৎ সেখানে আমরা দেখতে পেয়েছি যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সঙ্গে না গিয়ে ক্যাপিটাল ওয়াই কিন্তু স্মল আর এর সঙ্গেও গেছে। কিভাবে? ক্রসিং ওভারের ফলে। আমরা কিন্তু জাস্ট এই ভিডিওতেই কিন্তু প্রিভিয়াস কোশ্চেনগুলোতে এটা বুঝিয়েছি। আবার স্মল ওয়াই কিন্তু স্মল আর এর সঙ্গে না গিয়ে কার সাথে গেছে? ক্যাপিটাল আর এর সাথে। তো রিকম্বিনেশন হয়েছে, যার ফলে নতুন নতুন গ্যামেট তৈরি হয়েছে দুটো নতুন গ্যামেট কি? একটা ক্যাপিটাল ওয়াই স্মল আর, একটা স্মল ওয়াই ক্যাপিটাল আর। আর দুটো প্যারেন্টাল কি? প্যারেন্টাল হচ্ছে পিতৃ গ্যামেট হচ্ছে বা মাতৃ গ্যামেট, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। 4 ধরনের গ্যামেট মানে বুঝতেই পারছো অপত্য কতগুলো হবে? 4 16টা অপত্য তৈরি হবে। এই 16টা অপত্য তুমি এখানে হিসাব মিলাতে পারো, 9 3 3 1, 9 10 11 12 13 14 15 21 16। এই 9টা কি? প্রথম 9টা হচ্ছে হলুদ গোলাকার বীজযুক্ত, 3 কি? 3 হচ্ছে সবুজ গোলাকার বীজযুক্ত, পরের 3 কি? পরের 3 হচ্ছে হলুদ কুঞ্চিত বীজযুক্ত, আর 1 কি? 1 হচ্ছে সবুজ কুঞ্চিত বীজযুক্ত। এটা কেন হয়েছে? এটা হয়েছে ক্রসিং ওভারের ফলে, যার ফলে স্বাধীন সঞ্চারণ আমরা দেখতে পেয়েছি। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সঙ্গে না গিয়ে স্মল আর এর সঙ্গে গেছে, স্মল ওয়াই স্মল আর এর সঙ্গে না গিয়ে ক্যাপিটাল আর এর সঙ্গে গেছে, যার ফলে দুটো রিকম্বাইন্ড গ্যামেট বা নতুন গ্যামেট তৈরি হতে দেখতে পাওয়া গেছিল। আর দুটো প্যারেন্টাল গ্যামেট ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, 4 ধরনের গ্যামেট তৈরি হয়েছিল। ঠিক আছে, চলো আশা করি বুঝতে পেরেছো। ডি এর দাগেরটা রাইট অ্যান্সার এখানে, যে স্বাধীন সঞ্চারণের উপরে নির্ভরশীল। চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, ভুল জোড়াটি নির্বাচন করতে দিয়েছে এখানে 64 64 দাগের কোশ্চেনে চলে এসেছি আমরা। 64 দাগের কোশ্চেন কি বলছে দেখো, ভুল জোড়া নির্বাচন করতে দিয়েছে। বলছে ফিনোটাইপ কোনো জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ। ফিনোটাইপ কোনো জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। ফিনোটাইপ কোনো জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ, একদমই তাই। ফিনোটাইপ অবশ্যই কোনো জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে তো আমরা ফিনোটাইপ বলি। বিয়ের থেকে বলেছে জিনোটাইপ প্রকাশিত জিন কোনোদিনও হতে পারে না। জিনোটাইপ কখনো প্রকাশিত হতে পারে না, জিনোটাইপ তো দেহের ভিতরেই থাকে, ফিনোটাইপ প্রকাশ পায়, জিনোটাইপ কখনো প্রকাশ পায় না। এটাই রাইট অ্যান্সার। তাও আমরা কিন্তু পরের অপশানগুলো পড়ছি। সি এর থেকে বলেছে হোমোজাইগাস একটি জিনের একই লোকাসের সমধর্মী অ্যালিলের উপস্থিতি। অবশ্যই এটা ঠিক আছে। আমাকে বলেছে ভুল জোড়াটি কোনটা। আর ডি হচ্ছে হেটেরোজাইগাস একই লোকাসে বিপরীতধর্মী অ্যালিল উপস্থিতি। একদমই তাই। হোমোজাইগাস মানে ক্যাপিটাল টি বাই ক্যাপিটাল টি, আর হেটেরোজাইগাস মানে ক্যাপিটাল টি বাই স্মল টি। একই লোকাসে দুটো ভিন্ন অ্যালিল অবস্থান করছে। তাহলে দেখো আমাকে বলেছে ভুল জোড়া কোনটা, এ সি ডি এগুলো কিন্তু ঠিকই আছে। বি এর দাগেরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার, কারণ জিনোটাইপ মানে প্রকাশিত জিন কখনো হতে পারে না, ফিনোটাইপ প্রকাশিত জিন, জিনোটাইপ কিন্তু অপ্রকাশিত। অবশ্যই জিনোটাইপটা ভেতরে থাকে। নেক্সট কোশ্চেন, আইএ আইবি জিনোটাইপ যুক্ত এক ব্যক্তির রক্তশ্রেণী এবি এর কারণ কি? এর কারণ হচ্ছে সহপ্রকটতা। তুমি জানো ভালো করে সহপ্রকটতা মানে কেন সহপ্রকটতা? কারণ ক্যাপিটাল এ বাই ক্যাপিটাল বি যদি থাকে দুটোই কিন্তু প্রকট, আর দুজনের মধ্যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, দুজনে কিন্তু একই সঙ্গে প্রকাশ পাবে। এই জন্য ব্লাড গ্রুপ কী হবে? এবি ব্লাড গ্রুপ আমরা দেখতে পাবো। কি দেখতে পাবো আমরা? এবি ব্লাড গ্রুপ দেখতে পাবো। সুতরাং এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে সহপ্রকটতা, যেটাকে আমরা আরেক কথায় বলতে পারি কোডোমিনেন্সি। তো কোডোমিনেন্সির উদাহরণ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 66, এবি ব্লাড গ্রুপ যুক্ত একজন মহিলা ও ব্লাড গ্রুপ যুক্ত একটি শিশুর মা হিসেবে দাবি করলে সেই দাবি কতটা গ্রহণযোগ্য হবে? এবি ব্লাড গ্রুপ যুক্ত একজন মহিলা ও ব্লাড গ্রুপ যুক্ত একটি শিশুর মা হিসেবে দাবি করছে, সেটা কোনোদিনও গ্রহণযোগ্য হবে না। কেন বলো তো? কারণ মহিলা যদি এবি হয় তাহলে তার বাচ্চা কখনো ও হতেই পারে না, কারণ ও সর্বদা কিন্তু ডবল ডোজে প্রকাশ পায়, যেহেতু ও হচ্ছে রিসেসিভ। আর মহিলা যদি এবি হয় তাহলে তার ব্লাড গ্রুপ কি? এ বাই বি মানে এবি। তো সে আইদার এ দিবে বাচ্চাকে, না হলে বি দিবে। এ আর বি তো দুটাই প্রকট, তো ও বাচ্চা ও কি করে হবে? বেবি কখনোই ও হতে পারে না। যদি এর নিচে ও থাকেও, এক্ষেত্রে বেবি ব্লাড গ্রুপ হবে এ, এক্ষেত্রে বেবির ব্লাড গ্রুপ হবে বি, কখনো ও হতেই পারে না, কারণ এ আর বি দুটোই প্রকট আছে। সুতরাং মহিলার ব্লাড গ্রুপ যদি এবি হয় তাহলে বেবির ব্লাড গ্রুপ কখনো ও হতেই পারে না। ঠিক আছে, বেবির ব্লাড গ্রুপ আইদার এ হবে, নাহলে বি হবে, নাহলে এবিও হতে পারে পিতার ব্লাড গ্রুপের উপরে নির্ভর করে। তাহলে অ্যান্সার কী হবে? 0%। ওকে, নেক্সট কোশ্চেন, স্বাভাবিক স্ত্রী দেহে XX বারবডির সংখ্যা কত? আমি বলেছিলাম, মনে পড়ছে আশা করি, যে স্ত্রী দেহের ক্ষেত্রে কিন্তু XX দুটো এক্স ক্রোমোজোম থাকে। এর মধ্যে বলেছিলাম একটা এক্স ক্রোমোজোম অ্যাক্টিভ থাকে আর একটা ইনঅ্যাক্টিভ থাকে। তাহলে বারবডির সংখ্যা কটা হবে? একটা, কারণ একটা এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভ থাকবে, আর যেটাই ইনঅ্যাক্টিভ থাকে নিষ্ক্রিয় থাকে সেটাই কিন্তু বারবডি রূপে পরিগণিত হয়। সুতরাং যার 5টা এক্স ক্রোমোজোম থাকবে, যদি কারোর 5টা এক্স ক্রোমোজোম থাকে, আমি এখানে ধরে নিলাম যে 5টা এক্স ক্রোমোজোম, তো স্যার তার বারবডি কটা হবে? স্যার তার বারবডি হবে 4টা। কেন? সর্বদা জানবে নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোমই বারবডি হয়, আর যত এক্স ক্রোমোজোম থাকুক না কেন অ্যাক্টিভ থাকে কিন্তু, সক্রিয় থাকে কিন্তু একটাই, বাকিগুলো সবই কিন্তু নিষ্ক্রিয়। আর নিষ্ক্রিয় কটা? 4টা নিষ্ক্রিয়। এই জন্য বারবডির সংখ্যা কত হবে? অবশ্যই 4। ঠিক আছে,
আর এখানে অ্যান্সার কী হবে, স্বাভাবিক স্ত্রী বলেছে, এটা তো অস্বাভাবিক কন্ডিশন বলেছি আমি, 4টা এক্স ক্রোমোজোম, স্বাভাবিক স্ত্রী মানে কটা এক্স ক্রোমোজোম, 2টো, তো বারবারই কটা হবে, 1টা, বারবারই কটা হবে, 1টা, কারণ নিষ্ক্রিয় কটা, একটাই হচ্ছে নিষ্ক্রিয়। চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। মেন্ডেল তত্ত্বে লিঙ্কেজ দেখা যায়নি, তার কারণ কি? মেন্ডেল তত্ত্বে লিঙ্কেজ দেখা যায়নি, তার কারণ কি স্যার? তার কারণ হচ্ছে মেন্ডেল তত্ত্বে লিঙ্কেজ কেন দেখা যায়নি? মেন্ডেল তত্ত্বে লিঙ্কেজ দেখা যায়নি তার কারণ হলো স্বাধীন সঞ্চারণ। স্বাধীন সঞ্চারণের জন্যই কিন্তু মেন্ডেল তত্ত্বে লিঙ্কেজ দেখতে পাওয়া যায়নি। ওকে, স্বাধীন সঞ্চারণের জন্যই মেন্ডেল তত্ত্বে আমরা লিঙ্কেজ দেখতে পাইনি, ঠিক আছে? কারণ লিঙ্কেজ দেখতে পেলে, মানে লিঙ্কেজ যদি দেখতেই হয় তাহলে লিঙ্কড জিন লাগবে, মানে ক্রসিং ওভার হওয়া চলবে না। কিন্তু স্বাধীন সঞ্চারণে ক্রসিং ওভার হয়েছে, যার জন্যই তো ভিন্ন ভিন্ন ধরনের কি তৈরি হয়েছে, অপত্য তৈরি হয়েছে না, স্বাধীন সঞ্চারণ। আর 76 দাগের কোশ্চেন, দুটি জিন যখন 50% রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি দেখায় তাহলে কোন উক্তিটি সঠিক নয়? বাবু 50% আর এর ভ্যালু দেখাচ্ছে, মানে রিকম্বিনেশন ভ্যালু দেখাচ্ছে কত? 50%, 50% রিকম্বিনেশন ভ্যালু দেখাচ্ছে। তাহলে বুঝতে পারছো, রিকম্বিনেশন ভ্যালু যদি 50% হয় তাহলে ক্রসিং ওভার বিভৎসভাবে হয়েছে, মানে এটি অসম্পূর্ণ লিঙ্কেজের উদাহরণ, ঠিক আছে? মানে লিঙ্কেজ হয়নি, কোনো লিঙ্কড জিন নেই, অনেক দূরে আছে। জিন দুটি স্বাধীনভাবে বিন্যস্ত, অবশ্যই স্বাধীনভাবে বিন্যস্ত জিন দুটি, কারণ স্বাধীন হয়ে গেছে বলেই তো ক্রসিং ওভার হয়েছে বলেই স্বাধীন হয়েছে। জিন দুটি ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত, অবশ্যই। জিন দুটি দৃঢ়ভাবে সংলগ্ন, এটা কোনোদিনও হতে পারে না, কারণ জিন যদি দৃঢ়ভাবে সংলগ্ন হয়, আমাকে বলেছে কোনটি সঠিক নয়, তো জিন যদি দৃঢ়ভাবে সংলগ্ন হয় তাদের মধ্যে আর এর মান মানে 50% ক্রসিং ওভার কখনো হতেই পারে না, ক্রসিং ওভারের মান অনেক কম হবে, কারণ দৃঢ় মানে তারা লিঙ্কড জিন, কাছাকাছি রয়েছে, আর কাছাকাছি রয়েছে মানে তাদের মধ্যে রেট অফ ক্রসিং ওভার অনেক কম, মানে লিঙ্কেজ বল অনেক বেশি, সম্পূর্ণ লিঙ্কেজ দেখাবে। আর কোনো সম্পূর্ণ লিঙ্কেজে কখনো আর এর মান 50 হতে পারে না, মিনিমাম যদি ম্যাক্সিমাম হয় তো 17 to 20%, 20% হবে, কখনো 50% হবে না। এই জন্য অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে সি এরটা রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 77 দাগের কোশ্চেন, প্রদত্ত কোনটি অপত্যদের মধ্যে প্রকরণ সৃষ্টি করে না? বাবু প্রদত্ত কোনটি অপত্যদের মধ্যে প্রকরণ, প্রকরণ মানে নতুন বৈশিষ্ট্য, নতুন বৈশিষ্ট্য কে কে সৃষ্টি করে? নিউটেশন সৃষ্টি করে, দিয়েছে। ক্রসিং ওভার সৃষ্টি করে, কারণ ক্রসিং ওভার হলে নতুন নতুন বৈশিষ্ট্য আসে। জিনের স্বাধীন সঞ্চারণ, অবশ্যই স্বাধীন সঞ্চারণ হলেই তো গ্যামেটে নতুন বৈশিষ্ট্য আসবে, গ্যামেটে যদি নতুন বৈশিষ্ট্য আসে তাহলে অবশ্যই নতুন নতুন ক্যারেক্টার আসবে জীবের মধ্যে। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে লিঙ্কেজ। স্যার লিঙ্কেজ লিঙ্কড জিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যারা কিন্তু পরবর্তী জেনারেশনে একসঙ্গে যায়, অর্থাৎ নতুন কোনো বৈশিষ্ট্য হিসেবে প্রকাশ পায় না। লিঙ্কেজ হচ্ছে রাইট অ্যান্সার, যেক্ষেত্রে কিন্তু প্রকরণ সৃষ্টি হবে না, লিঙ্কেজের জন্যই প্রকরণ হয় না। অসম্পূর্ণ লিঙ্কেজ যদি হয় তবে প্রকরণ হবে। আর এখানে লিঙ্কেজ বলেছে, কোন লিঙ্কেজের কথা বলেছে? এখানে লিঙ্কেজ বলেছে মানে এখানে কিন্তু সম্পূর্ণ লিঙ্কেজের কথা বলেছে। নেক্সট ওয়ান, ক্রোমোজোমের উপর জিনের ম্যাপ ডিস্টেন্স নির্ণয় করতে গেলে কোন বিষয়টি জানতে হবে? বাবু ক্রোমোজোমের উপরে যদি জিনের ম্যাপ ডিস্টেন্স জানতে হয়, ম্যাপ ডিস্টেন্স মানে আমি সাপোজ যদি এটাকে একটা ক্রোমোজোম মনে করি, ক্রোমোজোমের এখানে এ জিন বসছে, এখানে বি জিন বসছে, এই দুটো জিনের মধ্যে দূরত্ব কত? আমি সাপোজ দিলাম 10 MU। MU হচ্ছে ম্যাপ ইউনিট, যে ইউনিটে কিন্তু আমরা ম্যাপ ডিস্টেন্স করি, বা CM লিখতে পারি আমি তাকে, সেন্টিমর্গান। বিজ্ঞানী মর্গানের স্টুডেন্ট আবিষ্কার করেছিলেন, স্টার্টভ্যান্ট বলে ওরা একজন স্টুডেন্ট ছিল, ওই স্টুডেন্টটি আবিষ্কার করেছিলেন, এবং বিজ্ঞানী উনার যে স্যার মানে TH মর্গান, ওর নামেই কিন্তু অলরেডি রেখে গেছিলো আর কি, CM, এই জন্য বলা হয় সেন্টিমর্গান। তো আমার কথা হচ্ছে যে দুটো জিনের মধ্যে দূরত্ব যদি আমরা ডিস্টেন্স যদি মেজার করতে চাই তাহলে আমাকে কী কী জানতে হবে? স্যার আমাকে জানতে হবে ক্রসিং ওভারের ফ্রিকোয়েন্সি জানতে হবে, মানে ক্রসিং ওভারের হার কত, আর রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি মানে পুনঃসংযুক্তির হার এবং ক্রসিং ওভারের হার কিন্তু আমাকে জানতে হবে, তবেই কিন্তু আমি ম্যাপ ডিস্টেন্সকে বের করাতে পারবো। তাহলে কী হবে অ্যান্সার? হবে অ্যান্সার ক্রসিং ওভারের শতাংশ আর প্রতিটি জিনের রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি। তো বি এবং সি দুটোই হবে অ্যান্সার। এটা কিন্তু যদি জেনে নিই তবেই কিন্তু আমি দুটো জিনের মধ্যে ডিস্টেন্সকে বের করাতে পারবো। মাথায় রাখবে 10 MU বা 10 CM যদি দুটো জিনের মধ্যে ডিস্টেন্স হয় তো তার CO ভ্যালু, ক্রসিং ওভারের ভ্যালু কত? সেটাও কিন্তু 10। তো যেটাই হবে তার সেন্টিমর্গানের মানে মান, সেটাই হচ্ছে তার COর মান, মানে ক্রসিং ওভার ভ্যালু। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? চলো 78 দাগের কোশ্চেন কমপ্লিট। এবারে যাচ্ছি আমরা পরের কোশ্চেনে। 79, ক্রসিং ওভার সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? ক্রসিং ওভার সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? দেখো প্রথম অপশন বলেছে ক্রসিং ওভার ও লিঙ্কেজের সম্পর্ক পরস্পরের ব্যস্তানুপাতিক। অবশ্যই ক্রসিং ওভার এবং লিঙ্কেজের সম্পর্ক আজীবন ব্যস্তানুপাতিক হবে, কারণ লিঙ্কেজ বল যত বেশি হবে ক্রসিং ওভারের হার তত কম হবে, মানে সম্পূর্ণ লিঙ্কেজ দেখাবে। আর লিঙ্কেজ বল যত কম হবে, মানে দুটো জিনের মধ্যে দূরত্ব যত বেশি হবে
বল তো লিঙ্কেজের বল মানে কাছাকাছি আসার চান্স কম, দূরত্ব বেশি, তাহলে ক্রসিং ওভারের হার কী হবে? বেড়ে যাবে। আমি বলেছিলাম দূরত্ব বাড়লে সম্পর্ক ছেদ হয়, মানে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু কোনটি সঠিক নয় জানতে চেয়েছে, বাট এরটা সঠিক আছে, তো এটা অ্যান্সার হবে না। আর দ্বিতীয় বলছে এটি প্রমাণ করে ক্রোমোজোমের জিনগুলি সরল রেখায় থাকে না। একদমই তাই, সরল রেখায় যদি থাকে তাহলে তো অবশ্যই লিঙ্কেজ দেখাবে, সরল রেখায় থাকে না। এটি প্রমাণ করে অ্যালিল হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে। এটি প্রমাণ করে অ্যালিল হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে না, কখনই হতে পারে না এটি প্রমাণ এটা হতেই পারে না, কারণ অ্যালিল কখনো হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করতে পারে না। ক্রসিং ওভার যদি হয় তাহলে অ্যালিলটা কী হবে? লোকাস চেঞ্জ করবে। ক্রসিং ওভার যদি হয় তাহলে খণ্ডাংশের বিনিময় হবে, আর আমরা জানি নন সিস্টার ক্রোমাটিডের খণ্ডাংশের যদি বিনিময় হয় তাহলে কিন্তু অ্যালিলগুলো লোকাস চেঞ্জ করে দিবে, কখনো সেম লোকাস হবে না। সেম লোকাস হচ্ছে মানে সেটা কখনো ক্রসিং ওভার হতেই পারে না। কিন্তু আমাকে বলেছে ক্রসিং ওভার সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়, অর্থাৎ ক্রসিং ওভার হবে, ঠিক আছে? তো তাহলে কিন্তু লোকাসে কিন্তু অ্যালিলগুলো কিন্তু পরিবর্তন হবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে উদাহরণ দিতে পারি যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই, এদের মধ্যে যদি ক্রসিং ওভার হয়, যদি না হতো তাহলে কি হতো? তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা গ্যামেট কী হতো? স্মল ওয়াই স্মল আর। কিন্তু ক্রসিং ওভার হওয়ার ফলে কী হয়েছে? ক্যাপিটাল ওয়াই কার সঙ্গে গেছে? স্মল আর এর সঙ্গে গেছে। তাহলে দেখো যে লোকাসে ক্যাপিটাল আর বসেছিল সেই লোকাসে এখন কে বসে গেছে? স্মল আর বসে গেছে। আবার দেখো স্মল ওয়াই কার সঙ্গে গেছে? স্মল ওয়াই কার সঙ্গে গেছে? ক্যাপিটাল আর এর সঙ্গে গেছে। মানে যে লোকাসে স্মল আর ছিল সেই লোকাসে কে চলে এসছে? এখন ক্যাপিটাল আর চলে এসছে। কি বোঝা গেছে? অর্থাৎ এখান থেকে কী বুঝতে পারলাম আমরা? ক্রসিং ওভার হলে কখনো লোকাসে একই অ্যালিল থাকে না। বাট আমাকে কি বলেছে এখানে? এটি প্রমাণ করে যে অ্যালিল হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে, কখনোই অবস্থান করতে পারে না। অ্যালিল তো ভিন্ন হয়ে যায়, পরস্পর থেকে আলাদা হয়ে যায়, ক্রসিং ওভার হয়েছে মানে। আশা করি বুঝতে পারা গেছে। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত কোনটি থ্যালাসেমিয়ার লক্ষণ? বাবু থ্যালাসেমিয়ার লক্ষণ কোনটি? রক্তাল্পতা দেখতে পাওয়া যায়। দেখো এর দাগের অপশান বলেছে রক্তাল্পতা দেখা যায়, অবশ্যই রক্তাল্পতা দেখতে পাওয়া যায়, কারণ রক্তের পরিমাণ কমে যায়। যকৃৎ প্লীহার অস্বাভাবিক বৃদ্ধি হয়, মানে যকৃৎ এবং প্লীহা অনেক বড় হয়ে যায়। যকৃৎ বেড়ে গেলে তাকে বলা হয় কি? হেপাটোমেগালি। আর স্প্লিন যদি বা প্লীহা যদি বড় হয়ে যায় তখন তাকে বলা হয় স্প্লেনোমেগালি। নেক্সট, জন্ডিস দেখতে পাওয়া যায় এবং সবকটি, অবশ্যই সবকটি রাইট অ্যান্সার, কারণ লিভার বড় হয়ে যাচ্ছে, লিভারের বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। বিলিরুবিন যদি বেড়ে যায় তাহলে লিভার কি হয়ে যাবে? হলুদ বর্ণের হয়ে যাবে, মানে বডি হলুদ বর্ণের হতে থাকবে। তো জন্ডিস দেখতে পাওয়া যায়, তো সবকটি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তো আজকে এটুকুই, ভালো থাকবে প্রত্যেকে। আজকে আমি নিয়ার অ্যাবাউট 80টা কোশ্চেনকে সলভ করিয়ে দিয়েছি বংশগতি বিভেদ থেকে, হেরিডিটি ভ্যারিয়েশন থেকে। আর এই অধ্যায়ের উপরে আরও নিয়ার অ্যাবাউট 40 থেকে 50টা কোশ্চেনকে আমি সলভ করাবো, এবং সেটা কিন্তু পার্ট 2তে আমি ডেলিভার করব। আজকে পার্ট 1, আর আগামীকাল বিকেল 4টায় পার্ট 2 প্রিমিয়ার থাকছে। প্রত্যেকে অবশ্যই অপেক্ষা করবে, এবং যারা এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করো যথেষ্ট পরিমাণে, যাতে ভিডিওগুলো প্রত্যেকে দেখতে পায়। কেমন? তো অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমার যদি কোনো নিডনেস থাকে, কোনো প্রয়োজনীয়তা থাকে, অবশ্যই আমাকে চ্যানেলে জানাও, আমাকে কমেন্ট করো, আমাকে মেল করো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, নাম্বার দেওয়া আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই তোমার যে খ্বাইশগুলো আমি অবশ্যই পূরণ করার চেষ্টা করব। ঠিক আছে? ভালো থাকবে প্রত্যেকে।